হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাইন। আমাকে একটু বলেন তো যে সাউন্ড একদম ঠিকঠাক আছে কিনা, এখন সবকিছু শুনতে পাচ্ছেন কিনা, এক্সট্রা কোনো নয়েজ আছে কিনা, আর সাউন্ড কোয়ালিটি কিরকম আমাকে একটু কাইন্ডলি বলবেন। আসলে একটু সেটিংস এর সমস্যা হচ্ছিল, এই জন্য মানে আমি 10:30 থেকে ট্রাই করতেছি। ফেসবুক থেকে ভেজাল হচ্ছিল, ফেসবুক মাঝে মাঝে এরকম ভেজাল করে। তো আমরা এই জন্য আসলে হচ্ছে গিয়ে আহ একটু সমস্যা ফিল করছিলাম। তানিম, এখন একটু বলো তো মাইকের সাউন্ড কোয়ালিটি কিরকম, ঠিকঠাক লাগতেছে কিনা, বা কোনো কিছু ফিডব্যাক আছে কিনা একটু কাইন্ডলি বলো, হ্যাঁ? আহ, কোনো ফিডব্যাক থাকলেও আমাকে একটু বলে দিও। ওকে, ওকে, ফাইন। আই গেস এখন হচ্ছে গিয়ে সবকিছু ঠিকঠাক দেখা যাবে। জান বাবা। ওকে, 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 তাহলে আসেন আমরা শুরু করি। আমরা আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি আসার জন্য, বাট ফেসবুকের জন্য আসতে পারতেছিলাম না। এখন সবকিছু ঠিকঠাক আছে। ওকে। পাবলিক গ্রুপে না, পাবলিক গ্রুপে না। এই, ওইটা আমি আমার আইডি থেকে লাইভ স্টার্ট করে দিছিলাম, বুঝছেন? মানে একটু সমস্যা, হ্যাঁ। ওকে, ফাইন। তো আসেন আমরা স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের লেকচার 13, লেকচার নাম্বার 23। লেকচার নাম্বার হচ্ছে 23। আর আছে আমাদের আলোচ্য বিষয় কি? মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ওকে। যদিও আমরা আসলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পুরাটা পড়তে পারবো না, মানে এক ক্লাসে তো আসলে লাইট কম কম লাগে। হ্যাঁ, লাইট ঠিক আছে। মানে আমি কালো মানুষ, তো এই জন্য হয়তো হচ্ছে কি আমাকে অন্ধকার অন্ধকার লাগে, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা হইতেই পারে। বা কালো গেঞ্জি তো একদম, এই জন্য মেবি, আমি শিওর না। ওকে। তো আসেন, ঠিক আছে। তো আসেন আমরা হচ্ছে কি স্টার্ট করি, হ্যাঁ। আহ, আমরা আসেন স্টার্ট করি। তো আমরা প্রথমে কি পড়বো? প্রথমে পড়বো হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ। কি পড়বো প্রথমে বাবা? কার্যকর নিউক্লিয়ার চার্জ। একটু নোট করে ফেলেন, একটু লিখে ফেলেন, কার্যকর নিউক্লিয়ার চার্জ। এটাকে আমরা কি বলি বলেন তো? এটাকে আমরা বলি হচ্ছে জেড ইফেক্টিভ। কি বলবো? এটাকে আমরা জেড ইফেক্টিভ বলবো। এটাকে আমরা বলবো হচ্ছে জেড ইফেক্টিভ। ওকে। জেড ইফেক্টিভ, কার্যকর। কার্যকর হচ্ছে গিয়ে নিউক্লিয়ার চার্জ, যেটাকে আমরা বলি কি জেড ইফেক্টিভ। ওকে, ফাইন। তো এইটার মানে কি? এইটার কার্যকর, এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, বাট আমরা আমাদের মতো আসলে সংজ্ঞায়িত করব। তো আসলে লিখি জেড ইফেক্টিভ। তো জেড ইফেক্টিভ মানে কি? জেড ইফেক্টিভ মানে হচ্ছে যে একদম শেষ শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক, শেষ শক্তি স্তরের, ভাইয়ের সাথে একটু লেখেন, হ্যাঁ, আমি একটু পরে বুঝাচ্ছি। শেষ শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক যেই নেট চার্জ, নেট চার্জ মানে কি রে বাবা? এই খেয়াল করেন, একটু খেয়াল করেন। নেট পজিটিভ চার্জ লেখেন একটু, হ্যাঁ। নেট শেষ শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক যেই নেট, নেট মানে কি? টোটাল, বিয়োগ গিয়া যোগ গিয়া যেটা টোটাল থাকে। ওকে, ওকে, ওকে। তো নেট পজিটিভ চার্জ, যে শেষ শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক যেই নেট পজিটিভ চার্জ, আহ এটাকে কি বলে বলেন তো? এটাকে বলা হয় ফিল হয়, অনুভূত হয়। অনুভূত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কার্যকর নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ। ওকে। আসেন আমরা উদাহরণ নেই। আগে জিনিসটা একটু বুঝবেন, হ্যাঁ, জিনিসটা একটু বুঝবেন প্লিজ। খেয়াল করেন, সে এটা একটা শেল, এটা একটা শেল, সে এইটা আরেকটা শেল, এটা আরেকটা শেল। এভাবে চিন্তা করেন যে জিনিসটা কি। এটা হচ্ছে সে নিউক্লিয়াসটা, হ্যাঁ, এটা নিউক্লিয়াসটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে। এইখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে। এখানে না দিই। হুম, হুম।
এটা একটু বড় করে দিই, বড় করে দিই, একটু বড় করে দিই। ওকে, সে হচ্ছে এইখানে ইলেকট্রন আছে, সে হচ্ছে কি আপনার এইখানে ইলেকট্রন আছে, এন্ড সে হচ্ছে কি এইখানে ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, আপনি একটা জিনিস বুঝেন, একটু বুঝেন একটা জিনিস একটু দেখেন, ফিল করেন যে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কি করবে, আকর্ষণ করবে। এই যে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কি করবে, আকর্ষণ করবে। এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কি করবে, আকর্ষণ করবে। কি করবে বাবা, আকর্ষণ করবে। ওকে, ওকে, তাহলে এইগুলাকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা বলতে পারি অ্যাট্রাকটিভ ফোর্স, রাইট? এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে। ওকে, তাহলে এটা কি, এটা কি, এটা কি, এগুলো হচ্ছে কি অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, রাইট? আমি একটা দিয়ে বোঝাচ্ছি, অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, এখন খেয়াল করেন, এট দ্য সেম টাইম আমি একটু হলুদ কালি দিই, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কি করবে, রিপালশন করবে। এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কি করবে, এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কি করবে, বিকর্ষণ করবে, রাইট? বাধা দিবে, রাইট? বাধা দিবে। এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কি করবে, বাধা দিবে, রাইট? বাধা দিবে। আবার এই ইলেকট্রনটা এই ইলেকট্রনকে কি করবে, বাধা দিবে, রাইট? বাধা দিবে। তাহলে এই যে এইগুলা কি, এই যে দেখেন এইগুলা কি, এগুলো হচ্ছে রিপালসিভ ফোর্স। এগুলা কি বাবা, রিপালসিভ ফোর্স। তার মানে চিন্তা করে দেখেন, লাস্টের শেল যেটা, লাস্টের শেলে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে, ইলেকট্রন ইলেকট্রন নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। ওই লাস্টের ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে আকর্ষণের সময়, লাস্টের ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে আকর্ষণের সময় এই যে এইভাবে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। এটা কি আকর্ষণ বল, এটা হচ্ছে আকর্ষণ বল। এন্ড এট দ্য সেম টাইম যে ভিতরের ইলেকট্রন দ্বারা সে আবার বিকর্ষিত হবে। এই ইলেকট্রনটা কি হবে, ভিতরের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হবে। তাহলে এই যে আকর্ষণ বলটা, এই যে নেট চার্জটা বাড়বে না কমবে, কমে যাবে। মানে ও যেভাবে আকর্ষণ করতে পারতো, ও যেভাবে আকর্ষণ করতে পারতো, এই ইলেকট্রনটা ওরে দূরে ঠেলে দিচ্ছে, বিকর্ষণ করতেছে। এইটার জন্য কি হয়েছে, এই আকর্ষণ বলটা কমে গেছে। এই যে নেট চার্জটা, এই নেট পজিটিভ চার্জটাকে আমরা বলি হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ বা জেড ইফেক্টিভ। একটু মিলাই নেই, শেষ শক্তি স্তরের ইলেকট্রন কর্তৃক যেই নেট পজিটিভ চার্জ অনুভূত হয়, মানে নেট কথাটা কেন বলছি, নেট কথাটা বলার কারণ হচ্ছে ও তো একটা বল কাজ করে না, এখানে এখানে একাধিক বল কাজ করে, এই ইলেকট্রন এই ইলেকট্রনকে বিকর্ষণ করে। এই জন্য কিছু পরিমাণ যোগ হয়, আবার কিছু পরিমাণ ওইখান থেকে কি হয়, বিয়োগ হয়। এই জন্য নেট কথাটা বলছি, নেট পজিটিভ চার্জ অনুভূত হয়, সেটাকে জেড ইফেক্টিভ বা কার্যকর নিউক্লিয়ার চার্জ বলে। আমাকে একটু কষ্ট করে বলবেন যে ভাইয়া এক ডান, আমাকে একটু বলেন এক ডান। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারে যদি এত সময় লাগে তাহলে অন্য চ্যাপ্টার গুলা কবে হবে, হবে না, সমস্যা আছে, হবে না। যেইভাবে পড়াচ্ছি ওইভাবে পড়বেন। আমার এইগুলা একদম অপছন্দ। আপনাকে আমি গতকাল বুঝাইছি, গতকাল একটা ক্লাসও করছি, একটা রেকর্ড ভিডিও দিছি। অতিরিক্ত জিনিস পছন্দ না আমার। যেইভাবে পড়াচ্ছি ওইভাবে পড়াবেন। কবে শেষ হবে না হবে এটা আপনার চেয়ে বেশি আমার টেনশন। আপনি যদি চান তাহলে একদিনে শেষ করে দিব, আমি ওমন মানুষ, ঠিক আছে? তো আমার সাথে এগুলা বলে লাভ নেই। ওকে, ওকে, এবার আসেন, এরপরে হচ্ছে আচ্ছাদন প্রভাব। খুবই ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই ইম্পর্টেন্ট কথা। ওকে, খুবই ইম্পর্টেন্ট কথা, আচ্ছাদন প্রভাব। তো আচ্ছাদন প্রভাবটা কি, সেম জিনিস, সেম জিনিস, খালি ভাষাটা একটু অন্যরকম। সেম জিনিস বা জাস্ট ভাষাটা একটু অন্যরকম। ভাষাটা কি, শিল্ডিং ইফেক্ট। আচ্ছাদন প্রভাবের ইংলিশটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এই যে মাহিন বলছে, হ্যাঁ, মাহিন বলছে হচ্ছে শিল্ডিং ইফেক্ট। ওকে, আচ্ছা, তো আচ্ছাদন প্রভাবের ব্যাপারটা কি, আচ্ছাদন প্রভাবের ব্যাপারটা হচ্ছে এইভাবে বলি যে এই যে যেই অ্যামাউন্টটা কমে গেছে, খেয়াল করে এই যে দেখেন, এই আকর্ষণ বলটা কি কমে গেছে, কমে গেছে। যেই আকর্ষণ মানে যেই পরিমাণটা, যেই অ্যামাউন্ট কমে গেছে,
যেই অ্যামাউন্টটা কমে গেছে, কার থেকে কমে গেছে, এই যে আকর্ষণ থেকে কমে গেছে, কার প্রভাবে কমে গেছে, এই যে ভিতরের ইলেকট্রনের প্রভাবে কমে গেছে, ওইটাকেই আমরা বলি আচ্ছাদন প্রভাব। ভিতরের ইলেকট্রন কর্তৃক আচ্ছাদন প্রভাব মানে ঢাইকা রাখছে। ভিতরের ইলেকট্রন গুলো দেখেন তো, এই যে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এই ইলেকট্রন গুলা কি করছে, এই ইলেকট্রন গুলা কি করছে, নিউক্লিয়াসকে ঢাইকা রাখছে। নিউক্লিয়াসকে ঢাইকা রাখছে কাদের থেকে ঢাইকা রাখছে, এই যে বাইরের ইলেকট্রন গুলা থেকে। এই যে দেখেন বাইরের ইলেকট্রন গুলা থেকে কি করছে, বাইরের ইলেকট্রন গুলা থেকে, বাইরের ইলেকট্রন গুলা থেকে এই ভিতরের নিউক্লিয়াসকে কি করছে, ভিতরের নিউক্লিয়াসকে এই ইলেকট্রন গুলা ঢাইকা রাখছে। এই যে ঢাইকা রাখার ব্যাপারটা, এটাকে আমরা বলি আচ্ছাদন প্রভাব। ওকে, তো আমরা যদি একটু লিখি, আমরা যদি একটু লিখি, তাহলে কি হচ্ছে, আকর্ষণ বল, খেয়াল করেন, নিউক্লিয়াস ও বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলোর ইলেকট্রনগুলোর আকর্ষণ বলের যেই কমতি, মানে আমি আমার মতো আমার ভাষায় লিখতেছি, যেই কমতি ঘটে, আমি কিন্তু আমার ভাষায় লিখতেছি, যেই কমতি ঘটে তার প্রভাবে, ভিতরের ইলেকট্রন গুলার প্রভাবে, ভিতরের ইলেকট্রন গুলার প্রভাবে, এই প্রভাবকে আচ্ছাদন প্রভাব বলে, প্রভাব বা শিল্ডিং ইফেক্ট, বা স্ক্রিনিং ইফেক্ট। ওকে, নিউক্লিয়াস ও বাইরের শক্তি স্তরের ইলেকট্রন গুলার যে আকর্ষণ বল, এটা কি কইমা যায়, কেন কইমা যায়, ভিতরের ইলেকট্রন গুলার জন্য। এই ভিতরের ইলেকট্রন গুলা কি ওরা আচ্ছাদন করে রাখছে নিউক্লিয়াসটাকে, এই প্রভাবটাকে আমরা বলি কি, শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব। যেই জিনিসটা জানতে হবে, যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এস পি ডি এফ, আচ্ছাদন প্রভাবের ক্রম, আচ্ছাদন প্রভাবের ক্রম। কারণ কি ভাই, এফ সবচেয়ে বাইরের শেলে থাকে, রাইট, এফ হচ্ছে আউটার শেল, রাইট। তো স্ক্রিনিং প্রভাব কার বেশি থাকবে, এস এর, ও ভালো ঢেকে রাখবে, পি এর, ও ভালো ঢেকে রাখবে, ডিআরএফ তো দূরে, রাইট, ডিআরএফ তো দূরে। তো বেশি ভালো করে ঢাইকা রাখে কে, বেশি ভালো করে ঢাইকা রাখে এস অরবিটাল আর পি অরবিটাল। ওকে, আমাকে একটু কষ্ট করে বলবেন, আমাকে একটু কষ্ট করে বলবেন যে ভাইয়া দুই বুঝছি, দুই বুঝছি। শেষ শক্তি স্তরের প্রতিটি ইলেকট্রনের জন্য ভিন্ন ভিন্ন জেড ইফেক্টিভ হবে না, হ্যাঁ ভিন্ন ভিন্ন ইফেক্টিভ হবে, তবে কিছু ব্যাপার থেকে যায় এখানে। কেন আমি বলছি কি কিছু ব্যাপার থেকে যায়, প্রথম কথা হচ্ছে আমরা একটু পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ একটা মিনিট টাইম দিতে হবে, ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি, জাহিদ একটু পরে দেখাচ্ছি, আমি বের করা শিখাই দিব, আমি কিন্তু বের করা শিখাই দিব, এই খেয়াল করেন, আমি বের করা শিখাই দিব, সমস্যা নাই, আপনি জাস্ট একটু বলেন বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা, একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে, তারপরে আমি সব শিখাই দিব। ওকে, একটু টাইম দিতে হবে। এই সাউন্ড কি একদম পারফেক্ট না বলতো, সাউন্ড কি একদম পারফেক্ট না, একটু টাইম দিতে হবে, তারপরে আমি সব শিখাই দিব। আমাকে একটু বলবেন, ঠিক আছে, ওকে, ওকে ফাইন, ফাইন ফাইন। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই, কার্যকর নিউক্লিয়ার চার্জ গণনা, কার্যকর নিউক্লিয়ার চার্জ গণনা, কার্যকর নিউক্লিয়ার চার্জ গণনা বলতেই যে আমরা বললাম না একটু বের করবো একটু পরে,
একটু পরে যে বের করব বলছি, ওই বের করাটা আমরা এখন করব। ওই বের করাটা আমরা এখন করব। ওকে, ঠিক আছে। ওকে, তো এবার একটু খেয়াল করেন। আহ, এবার একটু খেয়াল করার বিষয় আছে। ব্যাপার হচ্ছে আহ, এখানে বুঝার জিনিসটা কি, বুঝার জিনিসটা হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ এটা দুই ভাবে বের করা হয়। দুই ভাবে বলতে হচ্ছে এসপি ব্লকের জন্য একভাবে, আর ডিএফ এর জন্য একভাবে। এসপি অরবিটাল যদি থাকে তার কার্যকর নিউক্লিয়ার চার্জ যেমন হবে, অবশ্যই ডি আর এফ এর কার্যকর নিউক্লিয়ার চার্জ তেমন হবে না। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা আগে শুধুমাত্র এস আর হচ্ছে গিয়ে কি বলে বলেন তো, এস আর হচ্ছে গিয়ে পি এর জন্য বের করি, তারপরে ওইটাও দেখাই দিব। ওকে, আসেন তাহলে এটা হচ্ছে এস আর পি ব্লকের জন্য, এস ও পি অরবিটালের জন্য। এস ও পি অরবিটালের জন্য। এটা কি, এটা হচ্ছে এস ও পি অরবিটালের জন্য। ওকে, এস ও পি অরবিটালের জন্য। ডান। এবার আসেন একটু লেখেন, সেটা হচ্ছে নাম্বার এক। এখানে আসলে আপনি উদাহরণ দিলে বেশি বেটার বুঝবেন। যার যে ইলেকট্রনের কথা বলবো, ওই ইলেকট্রন বাদে বাকিদের কাউন্ট হবে। হ্যাঁ, মাথায় রাখবেন, যে ইলেকট্রনের কথা বলবো ওই ইলেকট্রন বাদে বাকিদের কাউন্ট হবে। ওকে, যে ইলেকট্রনের কথা বলবো, এটা কিন্তু আমার বানানো রুল না, এগুলা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করা আছে, ওরা ক্যালকুলেশন করে আমাদের রুলস গুলা দিছে। ওকে, যে ইলেকট্রনের, আমি জাস্ট আপনার সাথে শেয়ার করতেছি, যে ইলেকট্রনের কথা বলা হবে তার তার অরবিটালকে লেখেন, তার অরবিটালকে এন ধরবো, এবং সেই ইলেকট্রন ছাড়া কাউন্ট করব। ওকে, যে ইলেকট্রনের কথা বলা হবে তার অরবিটালকে এন ধরবো এবং সেই ইলেকট্রন ছাড়া কাউন্ট করব। বুঝি নাই, বুঝাচ্ছি, একটু পরে বুঝাচ্ছি। 2 নম্বরে লেখেন এন এর কন্ট্রিবিউশন 0.35। ভাইয়া এটা কিন্তু বিজ্ঞানীর সূত্র থেকে আসছে। হ্যাঁ, তারপরে n-1 এর কন্ট্রিবিউশন হচ্ছে 0.85। পয়েন্ট কত বলেন তো, 0.85। ওকে, একটু খেয়াল রেখেন। আর n-2 এর কন্ট্রিবিউশন হচ্ছে 1। এর চেয়ে বেশি যায় না আসলে, এর চেয়ে বেশি যায় না, এর চেয়ে বেশি যায় না। ওকে, আসেন এবার আসেন আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আপনি বুঝবেন, না হলে বুঝবেন না। একদম প্রথম পেজে যাব, একটু আগে লিখে ফেলেন, আমাকে একটু বলেন লেখা ডান, আমাকে একটু বলেন লেখা ডান, আমাকে একটু বলেন লেখা ডান। ওকে, আমাকে একটু বলবেন যে লেখা ডান। এটা কিন্তু আসলে কি বের করবো একটু পরে বলতেছি, আমাকে একটু বলেন লেখা ডান। ওকে, ফাইন। একটা ইলেকট্রনের জেড ইফেক্টিভ দেওয়া থাকবে না, একটা ইলেকট্রনের জেড ইফেক্টিভ বের করতে বলবে। ওকে, আচ্ছা এইগুলা কি, এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করার নিয়ম। ওকে, আগে আমি একটু বুঝাইনি, একটু প্রথম পেজে যান। সরি 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 সরি। ওকে, হ্যাঁ, জেড ইফেক্টিভ বের করার সূত্রটা লিখে রাখেন। হ্যাঁ, জেড ইফেক্টিভ বের করার সূত্র লেখেন, জেড মাইনাস সিগমা। হোয়াট ইজ জেড? জেড এর পরিচয় কি? জেড হচ্ছে, ওই যে আপনি বুঝতে পারতেছেন যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ওকে, এটা সবাই জানে, প্রোটন সংখ্যা। আর সিগমা কি? সিগমা হচ্ছে আচ্ছাদন ধ্রুবক। আচ্ছাদন ধ্রুবক।
সরি, সূত্রটা একটু লিখে রাখেন। আচ্ছাদন ধ্রুবক, এটা হচ্ছে সূত্র। ওকে, এটা একটু লিখে রাখেন, এটা একটু লিখে রাখেন, এরপরে আমরা সামনের দিকে যাই। সেটা আমরা একটা উদাহরণ নিই। এইটা এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে সিগমা বের করার সিস্টেম। হ্যাঁ, এগুলো কি সিগমা, সিগমা, সিগমা রুল বলেন না, এগুলো লেখেন সিগমা রুল, সিগমা রুল। ওকে, আসলে আমরা একটা উদাহরণ নিই, উদাহরণ নিলে আপনার কাছে এটা বেটার লাগবে। উদাহরণ নিলে আপনার কাছে এটা বেটার লাগবে, তাহলে আপনি জিনিসটা বুঝবেন, না হলে আসলে বুঝবেন না। উদাহরণ নিলে আপনি জিনিসটা বুঝবেন, না হলে বুঝবেন না। আই রিপিট, উদাহরণ যদি নেন তাহলে আপনি জিনিসটা বুঝবেন, নাইলে বুঝবেন না, সোজা হিসাব। আমি আপনাকে বললাম যে ফ্লোরিনের শেষ ইলেকট্রনের জন্য, শেষ ইলেকট্রনের জন্য জেড ইফেক্টিভ বের করো। ফ্লোরিনের, একটু লেখেন, লেখেন কোশ্চেনটা কি লিখবো? কোশ্চেনটা লিখবো হচ্ছে ফ্লোরিনের, ফ্লোরিনের চিনি হয়নি, চিনি দিন। ফ্লোরিনের শেষ ইলেকট্রনের জন্য জেড ইফেক্টিভ গণনা। 1 নম্বর প্রশ্ন। এখন আসেন আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। ফ্লোরিন কয় নাম্বার? 9 নাম্বার। তাহলে কি হচ্ছে 1s2, 2s2, 2p6। এটার অরবিট লেখেন, অরবিটাল না লিখে অরবিট লেখেন, এটার অরবিট লেখেন। শেষ ইলেকট্রন কোন জায়গায় আছে? শেষ ইলেকট্রন আছে ভাই এই জায়গায়। শেষ ইলেকট্রন কই আছে? এই শেষ ইলেকট্রন কই আছে? শেষ ইলেকট্রন আছে এই জায়গায়। তাহলে এইটাকে যদি আপনি n ধরেন, এটা কি হয়ে যাবে আপনার n-1 না? এটা তো বুঝি, এটা 2 নাম্বার শক্তি স্তর, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে? 1 নাম্বার শক্তি স্তর, রাইট? তাহলে এটা n, এটা কি n-1, টুক আপনি বুঝেন। ওকে, এখন খেয়াল করেন, যে ইলেকট্রনের কথা বলা হবে এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে? 7টা ইলেকট্রন আছে, রাইট? টোটাল ইলেকট্রন আছে কয়টা? 7টা ইলেকট্রন আছে। কয়টা আছে? 7টা ইলেকট্রন। আপনাকে কি 7টা ইলেকট্রনের কথা বলা হয়েছে? না, বলা হয়েছে কয়টা? একটা। তার মানে ওই একটা ইলেকট্রনের উপরে সবার প্রভাব, বাকি ইলেকট্রন গুলার প্রভাব, তাই না? তাহলে এইখানে আপনি কয়টা কাউন্ট করবেন? ওইটাকে বাদ দিয়ে কাউন্ট করবেন, কি বলছি? এবং সেই ইলেকট্রন ছাড়া কাউন্ট করব। তার মানে এখানে আপনি কাউন্ট করবেন কয়টা ইলেকট্রন? এখানে আপনি কাউন্ট করবেন 6টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন কাউন্ট করবেন? 6টা। আর এইখানে আপনি কাউন্ট করবেন কয়টা? ভাইয়া সবই কাউন্ট করবেন এখানে, এখানে আপনি সবই কাউন্ট করবেন। ওকে, তাহলে ভাইয়া এন এর কন্ট্রিবিউশন কত? 0.35 করে। তাহলে 6টা ইলেকট্রনের জন্য কন্ট্রিবিউশন হবে 6 ইন্টু 0.35। ভাই এটা কিন্তু আমার বানানো রুল না রে ভাই। n-1 এর কন্ট্রিবিউশন কত? 0.85। তার মানে এখানে কত আসতেছে? 2 ইন্টু 0.85। ওকে, যোগ দেন। এটাই কি আমার সিগমা? এটাই কি আমার সিগমা? এখন আমি আপনাকে বলছি জেড ইফেক্টিভ বের করতে, তাহলে জেড ইফেক্টিভ কি হবে? জেড মাইনাস, সরি, হ্যাঁ জেড মাইনাস সিগমা। তাহলে জেড কত? জেড হচ্ছে 9 মাইনাস এই ভ্যালুটা। আসেন এই ভ্যালুটা একটু কাউন্ট করি, আল্লাহ জানে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না রে ভাই, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। 0.85 প্লাস 6 ইন্টু 0.35, 3.8 আসে এখান থেকে। হ্যাঁ, তাহলে কত আসবে? 5.2 হচ্ছে জেড ইফেক্টিভ। ওকে, 5.2 হচ্ছে জেড ইফেক্টিভ। এইটাই হচ্ছে জরুরি জিনিস, এটাই, এটাই হচ্ছে জরুরি জিনিস। এখন আমাকে একটু বলেন তো, এক বুঝছি কিনা? 3.5, 3.5 মানে আমাকে একটু বলেন। 2p5 তো ভাইয়া, ও সরি সরি, হ্যাঁ আমি আমার হিসাব ঠিক আছে, লেখছি ভুল। ঠিক আছে, হিসাব ঠিক আছে, লেখছি ভুল। হিসাব ঠিক আছে, 7টা ইলেকট্রন বলছি না, মানে একটু তো বুঝি যে ফ্লোরিন মানে লাস্টে 7টা ইলেকট্রন, তাই না? হিসাব ঠিক আছে, হ্যাঁ লিখছি ভুল। ওকে, হিসাব ঠিক আছে, ভুল লিখছিলাম।
হিসাব ঠিক আছে রে ভাই, ভুল লিখছিলাম, হ্যাঁ ভুল লিখছিলাম। দেখেন তো বুঝছেন কিনা, তারপর আমার একটা করে দিতে হবে। থ্যাংক ইউ। বরফ দিয়ে দিতেন একটু কয়েকটা। ম্যাম বাবা, 5 × 0.35 হবে। 5 কেন? 5 কেন? এখানে কি 5 হবে? টোটাল 7টা ইলেকট্রন না, 7টা থেকে একটা বাদ যাবে, 6টা। 5টা কেন হবে? 5টা কেন হবে? না না না, আমি তো দেখেন এখানে 6 লিখছিলাম, বাট আমার হিসাবটা তো 7ই ছিল। ফ্লোরিনের লাস্টে 7 না? ফ্লোরিনের লাস্টে 7 না? আমি কি ভুল লিখছি? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জেড ইফেক্টিভ এর একক কি? আচ্ছা, এগুলার একক বলতে আসলে নরমালি এই ধরনের ম্যাথে একক নাই, বাট হচ্ছে গিয়ে এই ধরনের ম্যাথে একক নাই, বাট নরমালি আমি যদি বলতে যাই তাহলে ইলেকট্রন ভোল্ট এককে আপনি প্রকাশ করতে পারেন। আর এসআই ইউনিট কি বলেন তো? এসআই ইউনিট হচ্ছে গিয়ে কুলম্ব। ওকে, এবার আসেন পরটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো এটা নিয়ে আসলে পেঁচানোর কিছু নেই। এরপরটা হচ্ছে গিয়ে আপনার কি বলো এটাকে, ডি আর এফ এর জন্য একটা দেখে ফেলি, ডি আর এফ এর জন্য, তাহলে আর কোনো ডাউট থাকবে না। ওকে, আমাকে একটু বলেন তো বুঝছেন কিনা। এই এইগুলা তো আসলে বইয়ে খুব খুব কম আছে, বুঝছেন? বইয়ে খুব কম আছে তো, একটু পড়তে হবে, বুঝছেন না? একটু এক্সট্রা পড়া পড়তে হবে, একটু এক্সট্রা পড়া পড়তে হবে, হ্যাঁ একটু এক্সট্রা পড়া পড়তে হবে। ওকে, বুঝছেন কিনা আমার একটু বললেন, বুঝছেন কিনা আমার একটু বললেন। এখানে সব সেম, এখানে সব সেম, এখানে সব same। খালি হচ্ছে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, এন হচ্ছে গিয়ে কতটুকু কন্ট্রিবিউট করবে, সেম 0.35। আর এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, ওরা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কতটুকু কন্ট্রিবিউট করবে? ওরা কন্ট্রিবিউট করবে হচ্ছে 1 করে। এখানে আর 0.85 এর কাজ নাই, এখানে 0.85 এর কোনো কাজ নাই। ওকে, আসেন একটা উদাহরণ নেই, একটা উদাহরণ নিলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। সে হচ্ছে গিয়ে ডি ব্লকের জন্য নেন, মনে করেন আয়রন। তার মানে কি? আয়রন মানে কি রে ভাই? সে হচ্ছে আপনার লাস্টে কি আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d কত, 6, আর 4s2। আপনাকে আমি সে বলে দিলাম, নাম্বার বলে দিলাম, নাম্বার বলে দিলাম। সে হচ্ছে গিয়ে আপনার 25 নাম্বার ইলেকট্রন, 25 নাম্বার ইলেকট্রন। সে বললাম কয় নাম্বার ইলেকট্রনের জন্য বের করতে? 25th ইলেকট্রনের জন্য শিল্ডিং ইফেক্ট বের করো, মানে জেড ইফেক্টিভ বের করো। ওকে, 25th। ওকে, এখন খেয়াল করার বিষয় হচ্ছে আপনি এন ধরবেন কাকে, বুঝেন একটু জিনিসটা। তাহলে এইটা একটা অরবিটাল, অরবিটাল এখানে মোট 4টা, কিন্তু 4টা। এইটা একটা, এইটা একটা, এইটার কি কোনো দরকার আছে? না। আমার যে ইলেকট্রনটা আছে এটা কোন জায়গায়? এটা আছে এই জায়গাতে। তার মানে ওরে বাধা দিবে ওরা,
ওরে বাধা দিবে কারা? ওরে বাধা দিবে ওরা। ও তো বাধা দিবে না। সম্পর্কটা কার সাথে? ওর সাথে নিউক্লিয়াসের। তাহলে ওর আর নিউক্লিয়াসের মাঝে ভেজাল কে করতেছে? ওরা করতেছে। তার মানে 4s2 অটোমেটিক কি চলে যাবে? বাদ চলে যাবে। 4s2 নিয়ে আমাদের কোনো কাজ নাই। ওকে ওকে। তাহলে 25 নাম্বার ইলেকট্রনটা কই আছে? এই জায়গাতে আছে। 25 নাম্বার ইলেকট্রনটা কই আছে? এই জায়গাতে আছে। এটা আপনি বুঝছেন। ফাইন। তো এবার খেয়াল করেন, তার মানে এইটা আমার কি? এইটা আমার হচ্ছে n। তাহলে এই 2 মানে কি? 2 মানে হচ্ছে n-1। আর 1 মানে কি? এখন 1 মানে হচ্ছে n-2। ওকে। এখন খেয়াল করেন এইখানে ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন কয়টা? ভাইয়া 2 6 8 6 14। এখন আপনি কি 14 নিয়ে কাজ করবেন? এই খেয়াল করেন, আপনি কি 14 নিয়ে কাজ করবেন? 6 6 12 8 2 14। 14 নিয়ে কাজ করবেন না। আমি একটা ইলেকট্রন বাদ দিব, কারণ এইখানের একটা ইলেকট্রনের জন্য আমার কাজ। তাহলে আসেন, তাহলে এইখান থেকে আমি কয়টা ইলেকট্রন নিব? 13টা ইলেকট্রন নিব। তাহলে n কন্ট্রিবিউট করবে কতটুকু? প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 0.35 করে। ওকে। এন্ড এই জায়গা থেকে n-2 আর n-1, এই যে এই জায়গায় কয়টা ইলেকট্রন আছে? 8টা আছে। 8টা কন্ট্রিবিউশন করবে কতটুকু? 1। 1s2 এর জন্য 2টা কন্ট্রিবিউট করবে 1। তাহলে এদেরকে যোগ দেন। এটাই হচ্ছে আমার সিগমা। ওকে। তাহলে এখন আমার জেড কি? জেড ইফেক্টিভ, সরি, জেড মাইনাস সিগমা। ওকে, জেড মাইনাস সিগমা। তাহলে জেড কি রে বাবা? জেড হচ্ছে 26 মাইনাস, এবার এটা বের করেন। তাহলে এই জায়গায় হচ্ছে 10, আর ওই জায়গায় কি 13 ইন্টু 0.35 যোগ 10, তাহলে কত আসে? 14.55। তাহলে 26 মাইনাস, তাহলে এখান থেকে আসবে 11.45। ওকে, এটাই অ্যান্সার। আমাকে একটু বলেন যে ভাইয়া কোশ্চেন নাম্বার 2 বুঝছি, এটা হচ্ছে Q2 লেখেন। আমাকে একটু বলবেন কোশ্চেন নাম্বার 2 বুঝছি 11.45 হবে। হ্যাঁ, 11.45 হবে। n-1 মানে কি? আরে ভাই, যেখানে আপনার টার্গেট ইলেকট্রনটা আছে ওইটা n, তাহলে তার আগের শক্তি স্তর বা অরবিটটা কি হবে? n-1। এটা 3 না, এটা 3। তাহলে 3 2, 3 থেকে একবার দিলে 2 এইটা, আর 3 থেকে 2 বার দিলে 1 এইটা। 11.45 আসবে। ওকে। জান বাবা, 25 ইলেকট্রনের ব্যাপারটা বুঝি নাই। এই খেয়াল করিস, আহ কে জানি বলছে কোশ্চেনটা, আমি একটু তারে বলি। নাসিমা, নাসিমা, আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কি দেখ। আয়রন মানে কি? প্রথমে 18টা তো বসে গেছে, 1s2 2s2 3s2 3p6, 18টা বসে গেছে। এরপরে 4s কিন্তু 2টা, মানে কি 19 20। এরপরে বাকি 6টা কোন জায়গায় বসে? আগে ইলেকট্রন কই বসছে? এই খেয়াল করিস, আগে ইলেকট্রন কই বসছে? আগে ইলেকট্রন বসছে এই জায়গাতে। আউফবাউ নীতি পড়ছেন না? 4s2 তে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এই জায়গায় কি হয়েছে? দেখেন 18, এই যে 18, 19 20। এরপরে দেখেন আরো 6টা, এই যে 3d6 এর ভিতরে আছে, তাই না? তাহলে এই 6 মানে 21 22 23 24 25 26। তাহলে 26-এর মধ্যে 25 নাম্বার ইলেকট্রনটা কোন জায়গায় আছে? 3d6 এ। মানে কয় তলায়? 3 তলায় আছে। ওকে, দেন বাবা। নাসিমা এবার বলতো বুঝছস কিনা? নাসিমা এবার একটু বলিস আপু, আমাকে একটু বলিস বুঝছস কিনা। ওকে, আমাকে একটু বলিস বুঝছস কিনা। ইলেকট্রনটা কোন জায়গায় আছে? ঠিক আছে, 4s নিলাম না কেন? 4s হচ্ছে বাইরের, 4s হচ্ছে বাইরের দিকে। হ্যাঁ, আমার দরকার হচ্ছে গিয়ে ভিতরের দিকে যে বাধাটা ওইটা। এখন ঠিক আছে, 4s ও রিপেল করবে, 4s ও কিন্তু রিপেল করবে। হ্যাঁ, হালকা রিপেল করে, বাট জিনিসটা হচ্ছে এটা যখন ওভারঅল কাউন্ট করতে যান, এটা এতটুকু ভিতরের জিনিস, আপনি চাইলেও সবটারে কাউন্ট করতে পারবেন না। এন্ড যারা এটা বানাইছে এরা ওইটা ক্যালকুলেট করেই বানাইছে। হ্যাঁ, ওইটারে নেগলেক্ট করেই বানাইছে। এটার উপর আমার বা আপনার কোনো হাত নাই। প্রথমেই বলতেছে এই যে সূত্রটা, এই যে সূত্রটা, এটার উপর কার হাত নাই? আমার বা আপনার কোনো হাত নাই। সো এইটাতে আসলে আহ দোষ দিয়ে লাভ নাই। ওকে, আসেন, এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে আপনার কি বলে এটাকে, জেড ইফেক্টিভ শেষ। আমাকে একটু বলেন তো, জেড ইফেক্টিভ ডান?
এবার আমরা আসলে আমাদের মূল পড়ায় যাব, সেটা হচ্ছে আকারের পর্যায়বৃত্ততা। আকারের পর্যায়বৃত্ততা এইখানেই ভাই আরো 1 ঘন্টার পড়া আছে। ঠিক আছে, আকারের পর্যায়বৃত্ততার মধ্যে আরো কয় ঘন্টার পড়া আছে বলেন তো? 1 ঘন্টার পড়া আছে। তো আসেন আমরা আসলে আকারের পর্যায়বৃত্ততাতে যাব। আমাকে একটু বলেন যে হচ্ছে গিয়ে আম, কি বলে এটাকে, এতটুকু বুঝছি কিনা। 19 নাম্বার ইলেকট্রন বললে কি 4s ধরতে হবে? হ্যাঁ, 19 নাম্বার বললে 4s ধরতে হবে। আকারে পর্যায়বৃত্ততা। আচ্ছা, একদম প্রাথমিকভাবে যদি আমি বলি, একদম প্রাথমিকভাবে যদি আপনি জাস্ট ছোটবেলার কথা, সেটা হচ্ছে ভাই আপনি এতটুকু জানেন, বাম থেকে ডানে আর আমাদের নিচে থেকে উপর থেকে নিচে, রাইট? আমাদের পার্ট কয়টা থাকে? দুইটা। একটা হচ্ছে লেফট টু রাইট, আর একটা হচ্ছে আপ ডাউন। ওকে, এভাবে না লিখে দরকার নেই। ডান থেকে বামের দিকে, সরি বাম থেকে ডানের দিকে, আর উপর থেকে নিচের দিকে। And আমরা এতটুকু জানি, আসলে এতটুকু জানলে কিছুই হবে না, পড়াশোনা শেষ নাই, পড়াশোনার শেষ নাই। বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার হচ্ছে গিয়ে কমে। আর উপর থেকে নিচে নামলে কি হয়? আকার বাড়ে। পড়া শেষ না রে ভাই, পড়া মাত্র শুরু। এইটা নিয়ে আরো 1 ঘন্টা পড়াবো, এই পড়াটাই আরো 1 ঘন্টা পড়াবো। ওকে, ঠিক আছে, এই করাটাই আরো 1 ঘন্টা পড়াবো। কমে আর বাড়ে। এখন কমে কেন? দেখেন ব্যাপারটা কি, আমরা রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে আমরা জানি যে এফ সমান সমান কি বলেন তো? এফ সমান সমান হচ্ছে কে Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার ডি স্কোয়ার হোয়াট এভার। তার মানে এখান থেকে আপনি বুঝতেছেন যে ভাই আকর্ষণ বলের সাথে আকারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর আকর্ষণ বলের সাথে চার্জ বাড়ার সম্পর্কটা কি বলেন তো? সমানুপাতিক। কেন? চার্জ বাড়তেছে মানে কি? গুণফল বাড়তেছে না? মনে করেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, এখন দেখেন প্রোটন সংখ্যা কি বাড়ছে না? প্রোটন কি চার্জ না? এই প্রোটন ইলেকট্রন এগুলো কি চার্জ না? চার্জ। তাহলে প্রোটনকে যদি আপনি Q1 ধরেন, আর এগুলো একদম একদম নর্মাল বাচ্চাকালের পড়া, তাই আমি এগুলো লিখতেছি না। প্রোটনকে যদি আপনি Q1 ধরেন, আর ইলেকট্রনকে যদি আপনি Q2 ধরেন, প্রোটনকে যদি আপনি Q1 ধরেন আর ইলেকট্রনকে যদি আপনি Q2 ধরেন, তাহলে দুইটা দুই ধরনের চার্জ। এখন মনে করেন ম্যাগনেসিয়াম হচ্ছে ভাগ নাম্বার। আর 1 মিনিট, আমার ক্যামেরার উপর একটু পোকা আসছে। ওকে, তো দেখেন আহ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে হচ্ছে 12টা আর অ্যালুমিনিয়ামে হচ্ছে 13টা, তার মানে 13টা প্রোটন 13টা ইলেকট্রন। তাহলে গুণফলটা কি বাড়তেছে না? 12 12 144 আর 13 13 169, তাই না? পিথাগোরাস করার সময় পড়ছেন ছোটবেলায়। তার মানে গুণফল বাড়া মানে কি? বল বাড়া, আকর্ষণ বল বাড়া। আর এই যে দেখেন আকর্ষণ বল বাড়া মানে কি? এই যে আহ ব্যাসার্ধটা কমে যাওয়া, তাই না? তার মানে এই জায়গাটা থেকে আমি বলতে পারি যে যত বাম থেকে ডানের দিকে যায়, এইভাবে লেখেন, এইভাবে লেখেন। খেয়াল করেন ভাই, পড়ার শেষ নাই। আমি বারবার করে বলতেছি, হ্যাঁ একটু মনোযোগ দিয়েন প্লিজ। যতজন আছেন ততজন থাকেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে শিখাইয়া ছাড়বো। ওকে, এটা একটু মাথায় রাখবেন। আপনারা আছেন মানে কি, আপনাদের আমি শিখাইয়া তারপরে পাঠাবো, না শিখাইয়া পাঠাবো না। টেনশনের কোনো কারণ নাই। ওকে, টেনশনের কোনো কারণ নেই। তাহলে দেখেন, যত বাম থেকে ডানা যাবেন, যত বাম থেকে ডানা যাবেন, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে আমরা জেড ইফেক্টিভ পড়ছি না, জেড ইফেক্টিভ পড়ছি না, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, জেড ইফেক্টিভ আসলে কিসে কি কি ইন্ডিকেট করে বলেন তো? অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স কে ইন্ডিকেট করে। আর সিগমা এটা কি, কোন ফোর্স কে ইন্ডিকেট করে? রিপালসিভ ফোর্স কে। এই কথা একটু মাথায় রাখবেন। এবার দেখেন, তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে আমি এইভাবে বলতে পারি যে ভাইয়া শক্তি স্তর সেম থাকে, রাইট? দেখেন, শেল কি সেম না? শক্তি স্তর সেম, বাট চার্জ কিন্তু বাড়তেছে। দেখেন, চার্জ বাড়তেছে। ওকে, আমি এটার একটু নিচে নামাই, এটার ব্যাপারটা পরে বলতেছি।
আরেকবার লিখে ফেলতে পারতাম, whatever। ওকে, দেখেন, তো এই ব্যাপারটা দেখেন, শক্তি স্তর সেম থাকে, হ্যাঁ ভাই শক্তি স্তর সেম থাকে। আর কি থাকে দেখেন, এখানে কি হয়, এই যে ইলেকট্রন প্রোটন বাড়তে থাকে, তাই না? ইলেকট্রন প্রোটন কি হয়, বাড়তে থাকে। ইলেকট্রন প্রোটন বাড়া মানে কি বলেন তো, জেড ইফেক্টিভ বাড়া। জেড ইফেক্টিভ যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় বলেন তো, চার্জ বাড়ে, সরি, সাইজ কমে যায়। হ্যাঁ, জেড ইফেক্টিভ বাড়া কেমনে, ওই যে অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স কাকে ইন্ডিকেট করে, জেড ইফেক্টিভকে। আর বাড়ে মানে কি, বাড়ে নিচে গেলে বাড়ে, এই কথার অর্থ কি দেখেন, এখন কিন্তু ভাই শক্তি স্তর অ্যাড হয়, এখন কি হয়, শক্তি স্তর অ্যাড হয়, তাই না? শক্তি স্তর অ্যাড হয়, শক্তি স্তর অ্যাড হয়। শক্তি স্তর অ্যাড হওয়া মানে আপনি বুঝতেই পারতেছেন এখানে আর কোনো কথা নাই, সব কথা মানে সব যুক্তি শেষ, কিন্তু এখানে কি হয় বাবা, সব যুক্তি শেষ। তাহলে শক্তি স্তর বাড়ে, তার মানে এখানে সাইজ বৃদ্ধি পাবে, কমন সেন্স। এতটুকু মোটামুটি আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এতটুকুতে কারো কোনো ডাউট নাই। এটা খুব বিরক্তিকর একটা জিনিস, এতটুকুতে কারো কোনো ডাউট নাই আমি জানি। টুকু একটু লিখে রাখি, আমরা আসলে মূল পড়ায় যাব এখনই, মূল পড়ায় যাব এখনই, আসলে মূল পড়ায় যাব। তো এটা একটা বক্স করে দিলাম, আর এটা একটা বক্স করে দিলাম, ওকে। আমাকে একটু বলেন তো ভাইয়া, তিন ডান, আমাকে একটু বলেন তিন ডান। খিদা লাগছে, ঠিক আছে, আমাকে একটু বলেন তিন ডান। এরপরে আমরা আসলে পরের পার্টে যাব, পরের পার্টে যাব, ঠিক আছে, আমাকে একটু বলবেন তিন ডান, আমরা এরপরে পরের পার্টে যাব। আমার আসলে দেখি তো একটু লাইট চেঞ্জ করে। এখন কি আমার আমার এখানে লাইট দেখা যায়, বলে একটু আগে থেকে ফর্সা লাগে বলতো, একটা লাইট জ্বালাই দিস। ঠিক আছে বাবা, দেখেন তো, ডান। এবার আসেন পরেরটা। এবার আসেন পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, প্রথমেই বলে রাখি পারমাণবিক ব্যাসার্ধ আসলে বড় কনসেপ্ট, ছোট কনসেপ্ট না। আগে একটু লেখেন, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তিন ধরনের, হ্যাঁ, তিন ধরনের। দুই ধরনের ব্যাসার্ধ আমরা পড়বো, আমরা যখন আকারের পর্যায়বৃত্ততা পড়বো, আমরা যখন আকারের পর্যায়বৃত্ততা পড়বো তখন আসলে দুই ধরনের ব্যাসার্ধ পড়বো। কয় ধরনের ব্যাসার্ধ বাবা বলেন তো, কয় ধরনের ব্যাসার্ধ, কয় ধরনের ব্যাসার্ধ পাওয়া যাবে এখানে, দুই ধরনের ব্যাসার্ধ পড়বো আমরা। আমি একটু এখানে লিখে রাখি। আমরা এখানে পড়বো দুই ধরনের ব্যাসার্ধ, একটাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ, আরেকটাকে আমরা বলবো হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ আর আয়নিক ব্যাসার্ধ। এখন আমরা পারমাণবিক ব্যাসার্ধে যাব, ওকে, পারমাণবিক ব্যাসার্ধে যাব। তো আসেন পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ তিন ধরনের। ধুর, এত বিরক্ত লাগে স্লাইডের উপর মাঝে মাঝে। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তিন ধরনের, একটাকে আমরা বলবো হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, কোভ্যালেন্ট রেডিয়াস, হ্যাঁ, কোভ্যালেন্ট রেডিয়াস, সমযোজী ব্যাসার্ধ। একটাকে আমরা বলবো হচ্ছে ধাতব ব্যাসার্ধ, আরেকটাকে আমরা বলবো হচ্ছে
ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ওকে, তো এই তো আমাকে একটু বলেন যে ভাইয়া 4 ডান, আমরা এখন ডিরেক্টলি একটা একটা করে লেখা শুরু করব। ঠিক আছে, এর চেয়ে হোয়াইট বোর্ড সুন্দর না রে? আমার ব্ল্যাক স্লাইড ভালো লাগে। হোয়াইট বোর্ড এখন এখন হোয়াইট বোর্ডে যেতে গেলে আবার লাইট চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ডান বাবা। না, এবার আসেন আমরা একটা একটা করে সামনের দিকে যাই। সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। হুম, প্রথম কথা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ মানে কি হবে ভাই? নন মেটাল, রাইট? নন মেটালদের মধ্যে সমযোজী ব্যাসার্ধ মানে কি রে ভাই? নন মেটালদের মধ্যে পড়াশোনা, তাই না? তো প্রথম কথা হচ্ছে এখানে কি নন মেটালদের মধ্যেই তো সমযোজী বন্ধন থাকে। মেটালদের মধ্যে ধাতব বন্ধন থাকে, আর মেটাল নন মেটালের মধ্যে আয়নিক বন্ধন থাকে, তাই না? তো নন মেটালদের মধ্যেই কি থাকে? সমযোজী বন্ধন বা সমযোজী ব্যাসার্ধ থাকবে। ওকে, আচ্ছা, আগে একটু বুঝেন। সেটা হচ্ছে আমরা দুইজনের জন্য কথা বলতে পারবো। দুইজনের জন্য কথা বলতে পারবো বলতে হচ্ছে হোমোমলিকুল হেটারোমলিকুল মানে কি? দুইটা সেম জিনিস অথবা দুইটা আলাদা জিনিস, মনে করেন Cl2 অথবা HCl এরকম। ওকে, তো আপাতত মানে আপাত দৃষ্টিতে আগে লেখেন, আগে একটু লেখেন। সেটা হচ্ছে আহ দুইটা সেম অধাতুর মধ্যে, এটা লেখেন, হ্যাঁ। মেটালের সমযোজী ব্যাসার্ধ হবে তাদের মধ্যাকার নিউক্লিয়াসের অর্ধেক। মানে বুঝি নাই, বুঝাচ্ছি। সে এইটা ক্লোরিন মনে করেন আর কি, ওইভাবে বুঝাচ্ছি, হ্যাঁ। মানে কি এরা সমযোজী বন্ধনে আছে, এরা কিসে আছে বলেন তো? সমযোজী বন্ধনে আছে। তার মানে এইটাও হচ্ছে এ, এইটাও হচ্ছে আসলে এ। আমি দুইটারই সেম ধরছি, হ্যাঁ, দুইটারই সেম ধরছি। ওর নিউক্লিয়াস এইটা, ওর নিউক্লিয়াস এইটা। ওকে, তাহলে এদেরকে একটা মধ্যাকার দূরত্ব থাকবে, ডিস্টেন্স থাকবে। তাহলে এইখানে এখানে আর কি হবে বলেন তো? মানে সমযোজী ব্যাসার্ধ কি হবে? এখানে আমি লিখলাম হচ্ছে সে আর সি। কি লিখলাম? সে লিখলাম আর সি, মানে আর কোভ্যালেন্ট। আর কোভ্যালেন্ট মানে সমযোজী ব্যাসার্ধ কি হবে? এদের অর্ধেক, ডি অফ এ এ। এ এ দ্বারা মানে কি বোঝায় বলেন তো? এ আর এর যে মধ্যাকার দূরত্ব বাই 2। তাহলে আর সি হবে এ আর এর মধ্যাকার দূরত্বের, মানে মধ্যাকার দূরত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? নিউক্লিয়াস। তো মধ্যাকার নিউক্লিয়াসের যে দূরত্ব তা অর্ধেক। এইটা হচ্ছে গিয়ে দুইটা সেম, দুইটা সেম নন মেটালের জন্য, দুইটা সেম নন মেটালের জন্য। ওকে, যখন এরা থাকবে মনে করেন সে H2, সে I2, Cl2 এইরকম। এখন আমরা দুইটা আলাদা জিনিসের জন্য পড়বো। আমাকে আগে একটু বলেন, আমাকে আগে একটু বলেন, সেটা হচ্ছে ভাইয়া 5 ডান, আমাকে একটু বলেন 5 ডান, আমরা ওই সাইডে অন্য কেস দেখবো। ওকে, এ এ প্রাইম দিলে সুন্দর লাগে না? এ এ প্রাইম না, এ এ প্রাইম হচ্ছে গিয়ে আবার আলাদা হয়ে যায়, দুইটা আলাদা হয়ে যায়, তাই না? আমাদের আসলে টার্গেট হচ্ছে একই রাখা, একই রাখা। ঠিক আছে, দুইটা এস মানে সে হচ্ছে যেমন Cl2 H2, Cl2
H2 এরকম আর কি, এরকম জিনিসপত্র, Cl2H2 এরকম জিনিসপত্র, হ্যাঁ, এরকম জিনিসপত্র, ঠিক আছে, এরকম জিনিসপত্র। আচ্ছা, এখন যদি দুইটা আলাদা হয় তখন আরেক কেস, তখন আরেক কেস, দুইটা যদি আলাদা হয়, খেয়াল করেন, দুইটা যদি আলাদা হয়, এখানে বুঝার বিষয় আছে, হ্যাঁ, এখানে বুঝার বিষয় আছে। আমি বারবার করে বলতেছি, একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে। সে আলাদা হইলে আবার আরেক ভেজাল, হ্যাঁ, ওটা এখানে হেটারো মলিকুল, হ্যাঁ, হেটারো মলিকুল। যদি আলাদা মৌল হয়, এভাবে লেখেন, যদি আলাদা মৌল দিয়ে যৌগ হয়, এটা কি সেম মৌল দিয়ে যৌগ হয়েছে, হ্যাঁ, সেম মৌল দিয়ে যৌগ হয়েছে। আর যদি আলাদা মৌল দিয়ে যৌগ হয়, এটার ভিতর কেস দুইটা। নাম্বার এক, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আই রিপিট, কি বলছি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কাছাকাছি হয়, কি বলছি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কাছাকাছি হয়, ডেল ইএন যদি কাছাকাছি হয়, হ্যাঁ, কাছাকাছি হয় বলতে কি, মানে জিরোর আশেপাশে এরকম বুঝাচ্ছি, হ্যাঁ, মানে দুইটা আলাদা জিনিস, এন্ড খুব বেশি পার্থক্য না, যেমন মনে করেন 2.5 2.8, 2.5 2.9, 2.5 3.5 এরকম না, মানে কাছাকাছি আর কি, 2.5 2.1, মনে করেন সিএইচ, হ্যাঁ, সিএইচ মনে করেন, একটা উদাহরণ দিলাম, সে এরকম সিএইচ, আপনি নিজেই বুঝে যাবেন এটা কি, এটা হচ্ছে 2.5, এটার তড়িৎ ঋণাত্মকতার মান কত, 2.5, এটা কত 2.1, মানে খুব বেশি ডিস্টেন্স নাই আর কি, খুব বেশি ডিস্টেন্স নাই, খেয়াল করেন, খুব বেশি ডিস্টেন্স নাই। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা দুই ভাবে কাজ করি, এই ক্ষেত্রে সূত্রটা লিখে রাখেন, সেটা হচ্ছে ডি, ডি মানে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স অফ, সে এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, হ্যাঁ, এইভাবে চিন্তা করেন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে ডিস্টেন্স অফ এ বি, বি হবে আর অফ এ আর আর অফ বি, সুন্দর মতো বোল্ড করে লিখে রাখেন, সুন্দর মতো বোল্ড করে লিখে রাখেন, এটা দিয়ে ম্যাথ করাবো না পরে, ম্যাথ লাগবে না এটা, তারপরে করাই দিব না, এটা একটু লিখে রাখেন, এটা একটু লিখে রাখেন, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন, আমাকে একটু বলেন তো এক বুঝছি, আমাকে একটু বলেন এক বুঝছি, আমাকে একটু বলবেন এক বুঝছি, ঠিক আছে, লিখে রাখেন, হ্যাঁ, বইয়ে এমসিকিউ দেখছি, হ্যাঁ, এমসিকিউ আছে এটার, খেয়াল করেন এখানে কথা আছে, এখানে কিন্তু মনে করেন ওর ব্যাসার্ধ আমি দিয়ে দিছি, বললাম ওর ব্যাসার্ধ বের করতে, এন্ড ওদের ডিস্টেন্স দিয়ে দিছি, বললাম ওদের বন্ধন দৈর্ঘ্য দিয়ে দিছি, এটা কিন্তু বন্ধন দৈর্ঘ্য, ডি মানে কি ডিস্টেন্স, রাইট, বন্ধন দৈর্ঘ্য, রাইট, তো ওদের যদি বন্ধন দৈর্ঘ্য দেওয়া থাকে, একজনের ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন আরেকজনের ব্যাসার্ধ বের করতে পারবেন, ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে, ডান, ওকে, এবার দেখেন 2 নাম্বার, যদি, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি থাকে, হ্যাঁ, খেয়াল করেন, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি অনেক বেশি থাকে, এরকম ভাবে আপনি ধরেন যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়েও বেশি, এরকম ভাবে ধরেন, 0.5 এর চেয়েও বেশি, 0.5 এর চেয়ে অনেক বেশি, এটা আসলে আপনি বুঝতে পারবেন, এত বেশি কঠিন উদাহরণ তারা দিবে না, হ্যাঁ,
ডেল্টা এন যদি 0.5 এর চেয়ে অনেক বেশি হয় তখন আমরা কি করি? দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আছে, দুইটাই কারেক্ট, লাস্টেরটা বেশি কারেক্ট, লাস্টেরটা ইউজ করবেন। আমি দুইটাই লিখে দিচ্ছি। না, দরকার নাই, দুইটা লেখার দরকার নাই, একটা ইউজ করেন। হ্যাঁ, একটা ইউজ করেন, একটা ইউজ করেন। পোর্টার ফিল্ডেরটা ইউজ করেন। এটা সূত্র, উনি সূত্র দিছে। আমার আপনার তো কিছু না, আমার আপনার কিছু। এই মিয়া, এই এটা কি আমার আপনার বানানো নাকি ওদের বানানো? তাই না, এটা ওদের বানানো, তো আপনি কি চিন্তা কেন করতেছেন? এই যে, এটা হচ্ছে সূত্র, লিখে রাখেন। এটা পোর্টার ফিল্ড কর্তৃক, হ্যাঁ, এটা পোর্টার ফিল্ড কর্তৃক। আরেকটা আছে দুইজন বিজ্ঞানীর, ওটা লাগে না। আপনি এইটা সবচেয়ে বেশি ইউজ হয়, বুঝছেন? এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এটা মনে হয় আমরা দেখছিলাম, আমরা মনে হয় এটা দেখছিলাম, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মক ডাইপোল মোমেন্টের দিন আমরা মনে হয় এটা দেখছিলাম, বুঝছেন? আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে এই পড়ার টাইমে এটা দেখছিলাম, মেবি, আমি শিওর না। একটু লিখে রাখেন, এগুলো থেকে ম্যাথ আসে না, তারপরে একটু নোট করে রাখেন, নোট করতে তো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। 2p5 হবে, 2p5 কি আবার? হেই, 2p5 কি রে? বুঝি নাই। আমাকে একটু বলেন তো ভাই, আমাকে একটু বলেন যে ভাই সমযোজী ব্যাসার্ধ ডান, আমাকে একটু বলেন সমযোজী ব্যাসার্ধ ডান ফার্স্ট। ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধ ডান। ডান হবো। নোট করে রাখেন, হ্যাঁ, এগুলো একটু নোট করে ফেলতে হবে, এগুলো একটু নোট করে ফেলবেন। পরেরটা ধাতব ব্যাসার্ধ। ওকে, ধাতব ব্যাসার্ধ ইজি আছে। ধাতব ব্যাসার্ধ মানে কি? ওই যে আপনি একটা জিনিস তো বুঝেন, তার মানে কি এটা হচ্ছে শুধুমাত্র মেটাল মেটাল। মানে সে একটা সোডিয়াম টুকরা, সোডিয়ামের একটা টুকরা, মানে কি এখানে অনেকগুলো সোডিয়াম প্লাস আয়ন আছে, তার মানে এটা মেটাল মেটাল। আর কি? ক্রিস্টালের থাকা দুইটি, দুইটি আয়নের মধ্যে, এখানে ক্রিস্টাল না লিখে ধাতব ক্রিস্টাল লেখেন, একটু বেশি পশ লাগবে, হ্যাঁ। ধাতব ক্রিস্টালে থাকা দুইটি আয়নের মধ্যে যে বন্ধন, এটা খুব বেশি টাফ না। সেম জিনিস, ডিএবি লেখেন। মনে করেন হচ্ছে একটা সোডিয়াম প্লাস আর একটা, মনে করেন একসাথে মিশায় একটা আরেকটা আয়ন দিলাম, বা দুইটা এ এ দেন, সমস্যা নাই। সেম জিনিস, ওই যে একটু আগের মতো, হ্যাঁ, সেম জিনিস একটু আগের মতো। কোনটা বলেন তো, কোনটা বলেন তো? বাই টু। আর মেটাল, এটা আর মেটাল। ভ্যান্ডারওয়ালসটা একটু আলাদা, ভ্যান্ডারওয়ালসটা একটু আলাদা। আয়নিকের ব্যাপারটা তো আরো আলাদা, ভ্যান্ডারওয়ালসে আমরা যাবো। ওকে, ঠিক আছে, ভ্যান্ডারওয়ালসে আমরা একটু পরে যাব। ভ্যান্ডারওয়ালস হচ্ছে আলাদা, পুরা আলাদা, হ্যাঁ। আমাকে একটু বলেন তো যে ভাই এটা বুঝছি, হ্যাঁ, আমাকে একটু বলেন এটা বুঝছি তাড়াতাড়ি। বুঝলে সহজ, হ্যাঁ, বুঝলে সহজ। এটা মানে সূত্র একটাই, হ্যাঁ, সূত্র একটাই, একটা দিয়েই চলে। শুধুমাত্র ওই যে যখন সমযোজী ব্যাসার্ধ বলি তখন আসলে একটু আলাদা হয়। আর সেম জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো ধাতব ব্যাসার্ধের জন্য। আহ, মানে কি, আমাদের কি ভ্যান der Waals ব্যাসার্ধের জন্য কিরকম? যে ভাই এখন পড়াটা কোন জায়গায়, এখন পড়াটা বুঝেন, আমি চিত্র বুঝাই দিব, চিত্র বুঝাই দিব, সমস্যা নেই। দেখেন এখন পড়াশোনাটা হচ্ছে এরকম যে, এই দেখেন এটা একটা যৌগ,
যৌগ না, মানে আসলে অণু। অণুটা আসলে এখানে বেশি প্রেফারেবল। এটা কি অণু? এটা আরেকটা অণু। খেয়াল করেন আপনারা কি বলা হয়েছে, ইন্টারমলিকুলার ফোর্স। ভ্যান্ডারওয়ালস ফোর্স মানে কি? ইন্টারমলিকুলার ফোর্স। তার মানে ভ্যান্ডারওয়ালস রেডিয়াস কি হবে? ভ্যান্ডারওয়ালস রেডিয়াস রেডিয়াস কি হবে? ইন্টারমলিকুলার ফোর্সের যে ব্যাসার্ধটা ওইটাই তো ভ্যান্ডারওয়ালস রেডিয়াস, রাইট? তার মানে কি, এই যে কাছাকাছি কারা, ওরা দুজন না, তার মানে সে এইটা এ আর এটা কি, এটা হচ্ছে বি। তার মানে এই যে এদের ভিতরের যে ইন্টারেকশনটা, এদের মধ্যে যে বন্ধনটা, হ্যাঁ, এদের মধ্যে যে ইন্টারেকশনটা আর এই যে যে ব্যাসার্ধটা, এইটাকে আমরা কি বলি? ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। এটাই কি হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সমাজ গিয়ে আবার, তার মানে চিন্তা করে দেখেন, আপনাকে কি বলা হচ্ছে, এটা কিন্তু দুইটা আলাদা অণুর মধ্যে, এটা কি অণু অণু, ওকে, এন্ড কাছাকাছি যে অ্যাটম গুলো আছে, হ্যাঁ, কাছাকাছি অ্যাটমদের মধ্যে, অণুর আন্ডারে একটা অ্যাটম, আরেক অণুর আন্ডারে আরেকটা অ্যাটম, কাছাকাছি অণুদের মধ্যে, প্রতিবেশী। প্রতিবেশী অ্যাটমদের মধ্যে, কাছাকাছি প্রতিবেশী অ্যাটমদের মধ্যে, কাছাকাছি প্রতিবেশী অ্যাটমদের মধ্যে যেই ব্যাসার্ধ। তাহলে এটারে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে সে আর ভি। সেম কনসেপ্ট, সেম জিনিস, একই সূত্র, হ্যাঁ, একই জিনিস। আর ভি আর এ বি বাই 2। ওকে, এখানে তাইলে শর্টেস্ট পসিবল ডিস্টেন্স নিব। হ্যাঁ, শর্টেস্ট পসিবল ডিস্টেন্স দিবি, আসলে শর্টেস্ট না, মানে আপনি যদি অন্যদের সাথে মিলায় শর্টেস্ট বলেন এটা না, কথা হচ্ছে অণুগুলা যেমনে থাকে তাদের মধ্যে কাছাকাছি কে। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র দুইটা খেলা না, এখানে আশেপাশে আরো অনেক জিনিস আছে, তাই না? আশেপাশে অনেকগুলো আছে না? হ্যাঁ, আমি আর আপনি নেওয়ার মালিক না, এরা যেমনে আছে ওই তাদের মধ্যে কাছাকাছি যেটা জিনিসের মধ্যে ব্যাসার্ধ, ওইটারই আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলি। আমরা এটা বোঝানোর জন্য এইভাবে দিছি, এটা এইভাবে আছে, আমি আপনি জানি জানি না। আর এইগুলা কি শুধু দুইটা থাকে? না, এখানে অনেক জিনিস থাকে, তাই না? তার মানে কি, আমরা বুঝাইলাম যে কাছাকাছিটার মধ্যের ব্যাসার্ধটা কি, এটার ব্যাসার্ধটা হচ্ছে আপনার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এখন কথা আছে, এদের মধ্যে ধাতব ব্যাসার্ধ থাকবে না সমযোজী ব্যাসার্ধ থাকবে, ডিপেন্ডস অন এই যৌগটা। এটা যদি মেটাল মেটাল হয় আমরা ওইটাকে কি কনসিডার করব? ধাতব ব্যাসার্ধ। এটা যদি নন মেটাল মেটাল হয় ওইটা আবার আয়নিক ব্যাসার্ধ, এটা অন্য জিনিস। যদি নন মেটাল হয় তাহলে সমযোজী ব্যাসার্ধ, মানে কোভ্যালেন্ট রেডিয়াস, রাইট? তো এটা ডিপেন্ড করবে আবার ওর উপর, আমরা ওর কাছে যাচ্ছি না, আমরা ওরে একটা আলাদা অণু ধরে নিছি, যেইটাই হোক ওর একটা আলাদা অণু ধরে নিছি, এন্ড এদের মধ্যে যে প্রতিবেশী মানে কাছাকাছি, এদের যে বৌদ্ধাকার ব্যাসার্ধ, এটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে আমাকে একটু বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন তো ভাই, 6 বুঝছি, আমাকে একটু বলেন 6 বুঝছি, এ হতে পারে না, আরে এ কেন আসবে? এইটা যেই অণু, ভাই ভ্যান ডার ওয়ালস এর জন্য কি দুইটা অণু কি সেম হওয়া জরুরি? না, কখনোই না। ভ্যান ডার ওয়ালস অনেক ধরনের, ডাইপোল ডাইপোল, আয়ন ডাইপোল, তারপরে হচ্ছে গিয়ে কি আয়ন আবিষ্ট ডাইপোল, আবিষ্ট আবিষ্ট ডাইপোল, মানে কি অভাব আছে? অভাব নাই তো, তাই না? এটা লন্ডন ফোর্স হতে পারে, এটা কিসম ফোর্স হতে পারে, উই নেভার নো। মানে আপনি কেন ওর সাথে ওরে মিলাচ্ছেন? আমি ধরে নিছি ও আর ও আলাদা, আপনি ধরে নিচ্ছেন কেন একই রকম? হতেও পারে, নাও হতে পারে, ওকে। এটা একই রকম হবে এরকম তো কোনো কথা আমি দেখতেছি না, তাই না? একই রকম হতেও পারে, নাও হতে পারে। এখন সবচেয়ে ট্রিকি যে কোশ্চেনটা, আমাকে একটু বলেন যে এদের মধ্যে ক্রমটা কি? কে বড়? কোভ্যালেন্ট বড়, মেটাল বড়, নাকি ভ্যান ডার ওয়ালস বড়? ক্রমটা কোনটা? কে, সিরিয়ালটা আমাকে একটু বলেন, সিরিয়ালটা আমাকে একটু বলেন, ওকে, আমাকে একটু সিরিয়ালটা বলেন, আমাকে একটু সিরিয়ালটা বলেন। আসলে হয়েছে কি, আহ এই মাইক কেনার পরে অনেকেই বলতেছে যে তুমি আস্তে কথা বললেও হবে, আসলে আস্তে কথা বললে হবে, বাট আমি গত 5 বছর ধরে পড়াচ্ছি। আগে অফলাইনে পড়াইতাম, বিশাল বড় রুম থাকতো, হ্যাঁ। তারপর করোনার সময় আমি মাইক না কিনে আজীবন খালি গলায় পড়াইছি, মানে আমি
পড়াইতে পড়াইতে লাউডলি কথা বলতে বলতে এত বাজে অভ্যাস হয়ে গেছে, এখন যে সাথে মাইক আছে আমি যে চাইলেও আস্তে কথা বলতে পারি ওইটা ভুলে যাই। আসলে আমি পড়ার ভিতরে ঢুকে গেলে একটু অন্যরকম ভাবে আসলে চলে যাই, বুঝছেন, এই জন্য লাউডলি হয়ে যায় অনেক কিছু। ঠিক আছে। আহ আরভি আর সি আর এম, আরভি আর সি আর এম, আরভি আর সি আর এম হয় নাই। পার্থিবেরটা হয়েছে, পার্থিবেরটা হয়েছে। মেটাল বড়, কিসের মেটাল বড়? এই মেটাল বড় কেমনে মনে করলেন ভাই? এইটা বড় না বেশি, এটা আলাদা অণুর ভিতরে না। ঠিক আছে। আহ আর সি আর এম, না 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 না, এমনে না এমনে না এমনে না এমনে না। সুন্দর মতো এই এই জায়গাটাই লিখে রাখেন, এই জায়গায় লেখেন, এই জায়গায় লেখেন, হ্যাঁ, এই জায়গায় লেখেন। ভ্যান্ডারওয়ালস, এই যে মায়ারটা ঠিক আছে, মায়ারটা ঠিক আছে, সুন্দর মতো একদম নোট করে রাখেন, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে ভ্যান্ডারওয়াল সবচেয়ে বড়, মেটাল মিডিয়াম, আর কোভ্যালেন্ট ছোট। এই কোভ্যালেন্ট কেন ছোট? ছাগল, কোভ্যালেন্টের ভিতরে ওভারল্যাপিং এরিয়া আছে না? এই কোভ্যালেন্টের ভিতরে ওভারল্যাপিং এরিয়া আছে না? ওরা ইলেকট্রন শেয়ার করে না? শঙ্করায়ন পড়ছেন আজীবন কি করতে? হে মিয়া, কোভ্যালেন্টের যে বড় বলতেছে ওর চেয়ে বড় ছাগল কেউ নাই। শঙ্করায়ন আমি কি জন্য পড়াইছি? এদের মধ্যে কি ওভারল্যাপিং এরিয়া থাকবে না? একজন আরেকজনের ওভারল্যাপ করবে না? তাহলে কিছু জায়গা তো এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। ওরে আপনি কেমনে বড় বলেন? আর ভ্যান্ডারওয়ালস কেন বড়? কারণ ও দুইটা আলাদা অণুর ভিতরে আছে, তাই না? দুইটা আলাদা অণুর ভিতরে আছে, ভ্যান্ডারওয়ালস এর জন্য বড়। মেটালটাও তো একটা ক্রিস্টালের ভিতরে, তাই না? তো এই জন্য মেটালটাকে আমরা মিডিয়ামে বলি। ঠিক আছে। তাহলে এই জায়গায় হচ্ছে ভি এম সি। ওকে, এটা খুব সুন্দর করে নোট করবেন। এই তো পারমাণবিক ব্যাসার্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিছু কেস চাইলে দেখানো যায়, ম্যাথ করানো যায়, এগুলা থেকে ম্যাথ আসে না, বুঝছেন, একদমই আসে না। যদি ম্যাথ আসার মতো হইতো আমি করাই দিতাম, এগুলা থেকে ম্যাথ আসে না। তো প্যারা খাওয়ার কোনো কারণ নেই, বুঝছেন, এগুলা থেকে ম্যাথ দেয় না, তাই আমি আর করাচ্ছি না। আয়নিক ব্যাসার্ধে আসলে পড়ানোর অনেক জিনিস আছে। ওকে, আমাকে একটু বলেন তো পারমাণবিক ব্যাসার্ধ ডান। এই আমাকে একটু বলেন তো পারমাণবিক ব্যাসার্ধ ডান। এই আমাকে একটু বলেন, আমি একটু কমেন্ট গুলো পড়ি আপনাদের। বাবা, ডান। ওকে 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 ওকে। এখন হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধে যাওয়ার আগে, আয়নিক ব্যাসার্ধটা কি পড়াই ফেলবো আগে আগে? আয়নিক ব্যাসার্ধ আগে পড়াবো? আচ্ছা, আয়নিক ব্যাসার্ধ আগে পড়াই, তারপরে ব্যতিক্রম পড়াবো। আগে আয়নিক ব্যাসার্ধ পড়বেন। আয়নিক ব্যাসার্ধ কিছুই না ভাই, প্লাস মাইনাসের ব্যাপারগুলো, প্লাস মাইনাসের ব্যাপারগুলো, ওই যে 9 10 থাকতে কিছু জিনিস করছেন না, ওইরকম আর কি জিনিসটা, হ্যাঁ। আয়নিক ব্যাসার্ধ আগে পড়বো, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে, আহ ইয়া পড়ে ফেলবো না, হ্যাঁ, ব্যতিক্রম গুলা পড়ে ফেলবো। মাথায় রাখবেন, যেখানে ব্যতিক্রম ওইখানেই প্রশ্ন, এটা সবসময় মাথায় রাখবেন, যে এইখানে ব্যতিক্রম ওইখানেই প্রশ্ন। ব্যতিক্রম আছে মানে এখানে প্রশ্ন আছে, সোজা হিসাব। ব্যতিক্রম আছে মানে কি আছে বলেন তো? প্রশ্ন আছে। ওকে, এখন আসেন, হ্যাঁ, আই গেস সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। এখন আসেন, এটা সবচেয়ে বেশি আসে, এটা আপনাদের এমসিকিউ তে আসবে, এটা আপনাদের এমসিকিউ তে আসবে। আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে, আইসো ইলেকট্রনিক মানে কি? যাদের ইলেকট্রন সেম, রাইট, যাদের ইলেকট্রন সেম। আসেন, কেস নাম্বার 1, আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে, আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে কি বলছি বলেন? আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে, ওকে, আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে তো মেরা কোই না, আইসো ইলেকট্রনিকদের ক্ষেত্রে কি লিখবেন? সোজা সাপটা কথা, প্রোটন নাম্বার বেশি হলে
সাইজ কম, শেষ। এই একটা জিনিস লেখেন, কোন কথা নেই, প্রোটন নাম্বার বেশি, সাইজ কম, শেষ। এটা অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়। আমরা আগে আসেন তিনজনের জন্য কাজ করি। সে নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, আর F মাইনাস। নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, আর F মাইনাস। দেখেন সবার মধ্যে ইলেকট্রন 10টা করে। এই ইলেকট্রন কয়টা করে? এখানে ইলেকট্রন 10টা করে। ইলেকট্রন কয়টা করে? 10টা করে। আবার সে আমি যদি এইভাবে ক্যাটায়নদের কথা চিন্তা করি, ক্যাটায়নদের জন্য লিখি, সে হচ্ছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর অ্যালুমিনিয়াম 3 প্লাস। ওকে, ওকে। এখানেও কিন্তু ইলেকট্রন 10টা করে, খেয়াল করেন ইলেকট্রন কয়টা করে? 10টা করে। এখানে অ্যানায়ন আর ক্যাটায়নের হিসাব করেন না, বুঝছেন? তাহলে প্যাচ লাগবে। অ্যানায়ন ক্যাটায়নের হিসাব না করে প্যাচ প্যাচ করেন না। আপনি ডিরেক্টলি এই কথাটা মনে রাখেন। কোন কথাটা মনে রাখবেন বলেন তো? প্রোটন নাম্বার যদি বড় হয়ে যায়, সাইজ কমে যাবে। প্রোটন নাম্বার বড় হইলে কি হয়ে যাবে বলেন তো? প্রোটন নাম্বার বাড়লে সাইজ কমে যাবে। এইভাবে চিন্তা করেন। তাহলে আমি আর কি করলাম না, আমি আর আমি আর ভেজাল করলাম না। তাহলে প্রোটন নাম্বার যার বড় তার সাইজ কম। এখানে নাইট্রোজেনের প্রোটন কয়টা? 7টা, 8টা, 9টা। তাহলে ওর সাইজ কম থাকবে, তাহলে ক্রম হবে এইরকম। আবার এই জায়গায় 11, 12, 13 প্রোটন বলছি, কিন্তু প্রোটন বলছি, প্রোটন প্রোটন, ইলেকট্রন বাদ জাহান্নামে যাক। তাহলে ক্রমটা হবে এইরকম। আর ওভারঅল ক্রমের কথা যদি বলি, ডিরেক্ট ওদের দুইজনের মধ্যে ক্রমটা লিখে দিই ভাইয়া। একটা হচ্ছে N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস, Na প্লাস, Mg2 প্লাস, তারপরে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে ওভারঅল ক্রম যদি বলতে যাই, ওভারঅল ক্রমের কথা যদি বলতে যাই, এই যে এরকম হবে। কেন? যার প্রোটন বেশি, এখানে প্রোটন 13টা। এখানে প্রোটন কয়টা বাবা? এখানে প্রোটন হচ্ছে 13টা। আর এখানে প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 7টা। তাহলে ওর সাইজ কি থাকবে? ওর সাইজ বড় থাকবে, ওর সাইজ বড়। আর ওর সাইজ কি? ওর সাইজ হচ্ছে ছোট, ওর সাইজ ছোট থাকবে। এইটা হচ্ছে কি আপনার পরীক্ষার এমসিকিউ তে আসবে। হ্যাঁ, তো এই কেসটা কিন্তু অন্যটা দিয়েও দিতে পারে। যেমন এই কেসটা কারে দিয়ে দিতে পারে দেখেন তো? নাইট্রোজেনের নিচে কি আছে? ফসফরাস আছে না? এই নাইট্রোজেনের নিচে কি আছে? ফসফরাস আছে না? ফসফরাস। তাহলে এই কেসটা এইভাবেও দিতে পারে। ফসফরাস, সালফার, ফ্লোরাইড, পটাশিয়াম, আর ক্যালসিয়াম। এই যে এরকম হইতে পারে। আবার জার্মানিয়ামে যায় না, গ্যালিয়ামে যায় না, ওইগুলো কিন্তু আবার ডি সিরিজ আছে, ওইখানে আবার খেলা আছে। ওইটা আবার আরেক কেস। ওইটা পুরাপুরি আলাদা কেস, খেয়াল করেন, ওইটা আলাদা কেস। হ্যাঁ, ওইটা আলাদা কেস। আচ্ছা, আমাকে একটু বলেন, আমি যদি একটু আস্তে কথা বলি তাহলে কি আপনাদের শুনতে সমস্যা হয় কিনা? হুম, আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমাকে একটু বলবেন, আমি যদি একটু নর্মালি কথা বলি, মানে গলার উপর প্রেসার না দিয়ে কথা বলি, স্লোলি এন্ড আস্তে কথা বলি, আপনাদের কানে কি খুব বেশি মানে মানে একদমই যায় না নাকি চলবে বলেন তো আমাকে একটু, তাহলে আমি একটু ভলিউমটা কমায় কথা বলবো, গলা ব্যথা করতেছে। ওকে, মানে এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে। আপনি আমাকে চাইলেও আটকাইতে পারবেন না। আপনি আমাকে চাইলেও আটকাইতে পারবেন না। তো এই তো। আর আমি বারবার বলতেছি, গ্যালিয়ামে যায়েন না, জার্মানিয়ামে যায়েন না, ওইগুলোতে ডি আছে। ওইগুলোতে কি আছে বলেন তো? ডি সিরিজ আছে। 3D চলে গেছে। হ্যাঁ, 3D তে চলে গেছে। ডি আলাদা কথাবার্তা। কেন? ওই যে ভাই স্ক্রিনিং এফেক্ট পড়ছি না, স্ক্রিনিং এফেক্টের প্রভাবে সাইজের তারতম্য হয়। এটা আমরা একটু পরে জানবো, একটু পরে দেখবো। আমাকে একটু বলেন যে ভাই এক ডান, ঠিক আছে? আমাকে একটু বলেন কষ্ট করে যে এক ডান, হ্যাঁ। আইসো ইলেকট্রন কি বাচ্চা? আইসো ইলেকট্রন হচ্ছে সবার ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাদেরকে আমরা আইসো ইলেকট্রন বলে থাকি। হ্যাঁ, সবার ইলেকট্রন সেম হইলে ওদেরকে আমরা আইসো ইলেকট্রন বলে থাকি। ওকে, ওকে, ওকে। পরেরটা, কেস নাম্বার 2।
জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এইভাবে চিন্তা করবেন সবসময়, যে মূল জিনিসটা থেকে ক্যাটায়ন সবসময় ছোট। এটা মাথায় রাখবেন, মূল জিনিসটা থেকে ক্যাটায়ন সবসময় ছোট। মূল জিনিসটা থেকে ক্যাটায়ন সবসময় ছোট। কি বলছি আরেকবার বলি, 2 নম্বরে লেখেন, মূল পরমাণু থেকে ক্যাটায়ন ছোট এবং অ্যানায়ন বড়। মূল পরমাণু থেকে ক্যাটায়ন ছোট এবং অ্যানায়ন বড়। কিরকম দেখাই, মনে রাখবেন সবসময় এরকম, হ্যাঁ। সোডিয়াম, সোডিয়াম সবসময় বড় হবে কার থেকে বলেন তো? সোডিয়াম প্লাস। কেন? ওই যে একটা ইলেকট্রন কিন্তু চলে গেছে, খেয়াল করেন, একটা ইলেকট্রন কি, একটা ইলেকট্রন কিন্তু চলে গেছে। তার মানে কি শক্তি স্তর থেকে চলে গেছে ইলেকট্রনটা, তার মানে ওর ভিতরে কাউন্ট হচ্ছে, রাইট? তাহলে ক্যাটায়ন কিন্তু সবসময় ছোট। এই যে ক্যাটায়ন কিন্তু ছোট হচ্ছে মূল পরমাণু থেকে। আবার যদি এরকম বলতাম যে ভাইয়া সিএল আর সিএল মাইনাস, তাহলে কে বড় হবে? অবশ্যই সিএল মাইনাস বড়। মূল পরমাণু থেকে অ্যানায়নটা বড়, মূল পরমাণু থেকে অ্যানায়নটা বড়। তার মানে আমি এইভাবে চিন্তা করব, এইভাবে বলতে পারি যে ভাইয়া যদি আমার একটা পরমাণু থাকে এক্স, অবশ্যই এক্স মাইনাস বড় হবে, আর অবশ্যই এক্স প্লাস ছোট হবে। সম্পর্কটা তাহলে এরকম, তাহলে সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন। প্রথমে যারা আগে কি অ্যানায়ন, পরে হচ্ছে এক্স, পরে কি, পরে হচ্ছে ক্যাটায়ন। এই যে এটা হচ্ছে একটা পড়া। ওকে, এখানে 3 নাম্বার আরেকটা, 3 আর 4 নাম্বারও লিখে ফেলেন, হ্যাঁ, এখানে 3 আর 4 নাম্বারও লিখে ফেলেন। সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ মূল যা ক্যাটায়ন তা, মূল যা অ্যানায়ন তা। গ্রুপ ওয়াইজ, হ্যাঁ, মূল যা অ্যানায়ন ক্যাটায়ন তাই। কিরকম দেখেন, যদি আমি এইভাবে চিন্তা করি, সে ভাই দেখেন, লিথিয়ামের চেয়ে কে বড়? লিনাকে, সোডিয়াম বড়। সোডিয়ামের চেয়ে কে বড়? পটাশিয়াম বড়। পটাশিয়ামের চেয়ে কি বড়? রুবিডিয়াম বড়। তো এই সিরিয়ালটা কি সেম না? তো এইরকম ভাবে আমি যদি ওদের ক্যাটায়ন নিয়ে বলি, তাও সেম থাকবে, হ্যাঁ, তাও সেম থাকবে, তাও কি থাকবে বাবা? সেম থাকবে। ওকে, তাহলে এইটা একটা পার্ট। আবার এইরকম ভাবে চিন্তা করেন যে ভাইয়া দেখেন, ফ্লোরিনের চেয়ে কি ক্লোরিন বড়? ক্লোরিনের চেয়ে কি ব্রোমিন বড়? ব্রোমিনের চেয়ে কি আয়োডিন বড়? তার মানে এদের মাইনাস গুলো এরকম সিরিয়াল মেনটেন করবে। ফ্লোরাইড আয়নের চেয়ে ক্লোরাইড আয়ন বড় হবে, ক্লোরাইড আয়নের চেয়ে ব্রোমাইড আয়ন বড় হবে, আর ব্রোমাইড আয়নের চেয়ে আয়োডাইড আয়ন বড় হবে। খেলাটা হচ্ছে আসলে এই জায়গাতে। তাহলে এই তো, এটা হচ্ছে 2 আর 3। এইটা খুব ভালো মনে রাখার জিনিস, এটা একটু মনে রাখেন। 2 আর 3 দুইটাই আসলে পরীক্ষায় আসে, অ্যাডমিশনের পরীক্ষাগুলো তে, তো একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। তাহলে আমাকে একটু বলেন 2 আর 3 বুঝছেন কিনা, আমাকে একটু বলেন 2 আর 3 বুঝছি। ওকে, আমাকে একটু বলেন 2 আর 3 বুঝছি। আর বাদ বাকিগুলো আপনারা নিজেরা করে নিবেন, হ্যাঁ, বাদ বাকিগুলো আপনারা নিজেরা করে নিবেন। জান বাবা একটু দেখেন, হ্যাঁ। 2 নাম্বারটা কলেজের এমসিকিউ তে দিছিল, 2 নাম্বারটা কলেজের এমসিকিউ তে দিছিল। আচ্ছা, ওই যে পড়াই নাই তো, পড়াইলে পারতেন, আর পারলে তো আলহামদুলিল্লাহ, পারলে আলহামদুলিল্লাহ। ওকে, পারলে আলহামদুলিল্লাহ বাবা, পারলে আলহামদুলিল্লাহ।
আমি একটু অ্যাডমিশনের একটা স্লাইড বের করি, দেখি ওই জায়গায় কিছু এক্সট্রা জিনিস পড়াইছিলাম। হ্যাঁ, ওই জায়গায় কিছু এক্সট্রা জিনিস পড়াইছিলাম। 1 মিনিট। ঠিক আছে বাবা, ইলেকট্রন ত্যাগ করলে আকার বাড়ার কথা না? ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন ত্যাগ করলে আকার বাড়ে কেমনে? দাঁড়া, কিছু এক্সট্রা জিনিস পড়াইছিলাম। ওকে, তারপরে লেখেন, আরো জিনিস আছে। 4 নাম্বার লেখেন। যেখানে বেশি নেগেটিভ সেখানে আকার বড়। যেখানে বেশি নেগেটিভ সেখানে আকার বড়। ওকে, 5 নাম্বারে লেখেন। যেখানে কম পজিটিভ সেখানে আকার বড়। ভাই কি বলতেছেন আল্লাহই জানে। আচ্ছা, বুঝাচ্ছি, হ্যাঁ বুঝাচ্ছি বুঝাচ্ছি। উদাহরণ দিই। আপনাকে যদি বলা হয় এই যে এদের মধ্যে কার আকার বড়? ভাইয়া যেখানে বেশি নেগেটিভ তার আকার বড়। এগুলো অ্যাডমিশনে আসে রে ভাইয়া, বাবা অ্যাডমিশনে আসবে, হ্যাঁ অ্যাডমিশনে আসবে। n3 - n2 - n3 - n2 - n ওকে। যেখানে বেশি নেগেটিভ সেখানে আকার বড়, যেখানে কম পজিটিভ সেখানে আকার বড়, মানে বুঝি নাই। সেইভাবে চিন্তা করেন। এরকম মনে করেন। ওকে, তো এখন যেখানে কম পজিটিভ 2+3+, এই এক্সাম্পল গুলা কিন্তু লাগবে, আপনি বুঝতেছেন না, হ্যাঁ এক্সাম্পল গুলো লাগবে। তো এই যে এটা হচ্ছে গিয়ে খেলা। তো আমাকে একটু বলেন 4-5 ডান। আমাকে একটু বলেন 4-5 ডান, হ্যাঁ আমাকে একটু বলবেন 4-5 ডান। আমাকে একটু বলেন 4-5 ডান। ঠিক আছে, ডান ভাইয়া, ডান। ডাব্লিউটা কোন মৌল? ছাগল। সরি, আমি ছাগল। এটা কপার লিখছিলাম। এটা কপার লিখছিলাম রে। হ্যাঁ এটা কপার লিখছিলাম, সরি রে। সরি, এটা আসলে আমি বুঝিয়ে দিতে পারি নাই তোরে। এটা আমার ব্যর্থতা। ঠিক আছে, এটা আমার ব্যর্থতা। কপার লিখছিলাম রে। পোলাপাইন। ডাব্লিউ মানে টাংস্টেন, হ্যাঁ এটাও একটু জানেন। এটা যদিও টাংস্টেন না। ডাব্লিউ মানে টাংস্টেন। ডাব্লিউ মানে টাংস্টেন। ডাব্লিউ মানে হচ্ছে টাংস্টেন। ওকে, ডান। এখন হচ্ছে গিয়ে মূল পড়ায় আসি। মাথায় রাখবেন, ভাই রে ভাই, খুবই দরকারি দামি কথা, হ্যাঁ খুবই দামি কথা। সরি।
কি রে, এখানে কালার আসে না কেন? এই কালার আসে না কেন? হুম। ও, এক্সেপশন। যেখানে এক্সেপশন আছে সেখানেই আসবে। ঠিক আছে, ব্যতিক্রম লাগবেই, ব্যতিক্রম ছাড়া পৃথিবী চলবে না, মাথায় রাখবেন। কেমিস্ট্রিতে তো আসলে ব্যতিক্রমের অভাব নাই, তাই না? কেমিস্ট্রিতে কি নাই বাবা, ব্যতিক্রমের অভাব নাই, তাই না? তো যেখানে ব্যতিক্রম আছে ওইখানেই মনে করেন হচ্ছে কি খেলা। খুব অল্প ব্যতিক্রম, তবে ইফেক্টিভ ব্যতিক্রম। ইফেক্টিভ ব্যতিক্রম মানে কি বলেন তো? ইফেক্টিভ ব্যতিক্রম মানে আসলে পড়াশোনা। এক নম্বরে লেখেন, ইনার্ট গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ। নিষ্ক্রিয় গ্যাসের আকার নিজ নিজ পর্যায়ের মৌলদের চেয়ে বেশি। কিরকম? দেখেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। রাইট? তাহলে কি, বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, আকার কমবে। এই জায়গাটা ব্যতিক্রম। এই জায়গাটা কি, এই জায়গাটা হয় না, এই জায়গাটা হয় না। কি হয় বাস্তব কেসটা কি? বাস্তব কেসটা হচ্ছে নিয়নটা আগে এসে পড়বে। নিয়নটা আগে এসে পড়বে। ওকে, নিয়নটা আগে এসে পড়বে। ডান, নিয়ন আগে চলে যাবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিয়ে দিই। এটার পরে কি? লিনা কে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই যে এই জায়গায় আর্গন হবে না, আর্গন কই এসে পড়বে? আর্গন এসে পড়বে সামনে। আর 10 থেকে 15 মিনিট লাগবে, ছেড়ে দিব। ওকে, তো নিষ্ক্রিয় গ্যাসের আকার নিজ নিজ পর্যায়ের মৌলদের চেয়ে বেশি। আমাকে একটু বলবেন এক ডান, আমাকে একটু বলবেন এক ডান। মনে রাখবেন কেমনে? মনে রাখতে হলে জাস্ট কিছু না, মনে রাখতে গেলে কি করতে হবে বলেন তো? মনে রাখতে গেলে প্র্যাকটিস বাড়াইতে হবে। মনে রাখতে গেলে প্র্যাকটিস বাড়াইতে হবে রে ভাই, আর কিছু না। ওকে, 2 নাম্বার। এটা হচ্ছে 3D সিরিজ। হ্যাঁ, 3D সিরিজের মধ্যে, 3D সিরিজ বলতে কি বোঝাচ্ছি দেখেন, স্ক্যান্ডিয়াম, তারপরে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, রাইট? টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, হ্যাঁ, ভেরি ক্রেজি ম্যান। এইসব ক্ষেত্রে কি হয় দেখেন, খেয়াল করেন, এটা কিন্তু একদম ন্যাচারালটা থাকে। ন্যাচারাল মানে কি? ওর বড়, আস্তে আস্তে কি হয়, ছোটর দিকে হয়, ছোট যায়। হ্যাঁ, আস্তে আস্তে ছোট হয়ে যায়। দেখেন, খেয়াল করেন, এখানে বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি দেখেন তো, এই যে স্ক্যান্ডিয়াম, ওর 3D কি 1 না? দেখেন তো, 3D 1 না? 3D 1, এটা কি 3D 2 কিন্তু, হ্যাঁ 3D 2। এটা কি 3D 3, এটা কি 3D 3, এটা কি 3D 4, আর এটা কি 3D 5, রাইট? এটা 3D 5।
এটা 3d5। এখনো কিন্তু আরেকটি ইলেকট্রন আইসা ঢুকে নাই, এখনো আরেকটি ইলেকট্রন আইসা ঢুকে নাই, খেয়াল করেন এখানে কি হচ্ছে। এই কেসটাতে কি হচ্ছে, এখানে কি হয়, মানে আমরা রিজনটা কি বলি, আমরা বলি কি, দেখেন খেয়াল করেন এখানে প্রোটন বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, হ্যাঁ বাড়তেছে, প্রোটন বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে। ভাই এখানে জেড ইফেক্টিভ বেশি, জেড ইফেক্টিভ বেশি, জেড ইফেক্টিভ বেশি মানে কি অ্যাট্রাকটিভ ফোর্স। ভাই খেয়াল করেন রিপালসিভে যাচ্ছি না, কেন যাচ্ছি না, রিপালসিভ এখনো স্টার্ট হয় নাই। কেন স্টার্ট হয় নাই, ওরা কিন্তু আলাদা আলাদা অরবিটালে আছে। এই যে দেখেন খেয়াল করেন হচ্ছে ডি এক্স ওয়াই ও ডি ওয়াই এক্স ওয়াই জেড ও ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স, এরকম ভাবে ধরতেছে। ওরা কিন্তু সব আলাদা আলাদা ঘরে আছে। ওরা কিন্তু দেখেন ডি এর ঘর কয়টা, পাঁচটা। ডি এর ঘর কয়টা, পাঁচটা। ওরা ডি এর ঘর কিন্তু আলাদা আলাদা, পাঁচটা আলাদা ঘর। ওরা সব আলাদা আলাদা ঘরে ঢুকছে, খেয়াল করছেন। তার মানে পি বেশি, ইলেকট্রন বেশি, জেড ইফেক্টিভ বেশি, তার মানে কি এখানে সাইজ কমে যাবে, সাইজ কমে যাবে, সাইজ কমে যাবে। ওকে, এইটা একটা কেস। এই জায়গা থেকে কি হয়, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে এই জায়গাটা একটু খেয়াল করেন, হ্যাঁ এই জায়গাটা একটু খেয়াল করেন। মানে ফ্যাক্ট যেটা ওটা বলতেছি, হ্যাঁ ফ্যাক্ট যেটা এটা বলতেছি, দেখেন আয়রন, কোবাল্ট, নিকেল, এদের সাইজ একদম সিমিলার হয়ে যায়, এদের সাইজ একদম সিমিলার হয়ে যায়, এদের সাইজ একদম সিমিলার হয়ে যায়। কেন 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 ভাই এদের সাইজ সিমিলার হয়ে গেল কেন, মানে সিমিলার হওয়ার রিজনটা কি বলতেছে, খেয়াল করেন এই জায়গাটা, এই জায়গাটা বুঝেন। আয়রন মানে কি, এই যে 5 26, 26 কিন্তু আয়রন মানে কিন্তু 26। তার মানে দেখেন এটা কি হচ্ছে 1 2 3 4 5, এই যে এই জায়গায় এসে কিন্তু 6 এসে পড়তেছে, খেয়াল করছেন। এই যে এই জায়গায় কিন্তু অন্য একটা জোড়া এসে পড়তেছে, এই যে 26। সেম কেস, সেম কেস কিন্তু এখানে হচ্ছে। কোবাল্টের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন তো, 1 2, এই যে 27, এটা কি 27 না, 27। আবার এই যে নিকেলের ক্ষেত্রে কি হচ্ছে, আরেকটা আইসা পড়ছে জোড়া, খেয়াল করছেন। নিকেলের ক্ষেত্রে কি হয়, আরেকটা জোড়া আইসা পড়ে। এটা নিকেলের টাকি, হ্যাঁ নিকেলের টাকি, নিকেলের টাকতেছে, এটা নিকেলের টাছে, এটা নিকেলেরটা, এটা নিকেলেরটা, দেখেন এটা কিন্তু নিকেলেরটা, এটা আয়রনেরটা, এটা একটা, এটা কাঠটা, এটা আয়রনেরটা, হ্যাঁ এটা নিকেলেরটা, আর এটা কোবাল্টেরটা, এটা কাঠটা কোবাল্টের। আমি দাগ দিয়ে দিই, এটা কোবাল্টের, এটা আয়রনের, আর এটা কার, নিকেলের। তার মানে খেয়াল করেন আমি মাঝখানে এই তিনটা রাখছি কেন, খেয়াল করেন ওরা কিন্তু এখনো পুরোপুরি ভরে নাই। এই দুইটা কি এখনো পেয়ার করছে, পেয়ার করে নাই, তিনটা পর্যন্ত পেয়ার করছে, এই তিনটা পেয়ার করছে। এই ক্ষেত্রে কি হয়, এখানে সব ঠিক আছে, এখানে সব ঠিক আছে, বাট এইখানে কি হয় মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, এখানে জেড ইফেক্টিভ, এখানে কি জেড ইফেক্টিভ বেশি ছিল না, এখানে জেড ইফেক্টিভ বেশি হচ্ছে, কিন্তু ওই যে রিপালসিভ ফোর্সটা কাজ করতেছে, রিপালসিভ ফোর্সটা কাজ করতেছে বিধায় জেড ইফেক্টিভ আর সিগমা সমান হয়ে যায়। জেড ইফেক্টিভ কি অ্যাট্রাকটিভ ফোর্স, আর এটা কি সিগমা রিপালসিভ ফোর্স, ওরা দুইজন এক হয়ে যায়, ওরা দুইজন এক হয়ে যায়, তাই এদের রেডিয়াসটা খুব কাছাকাছি, এদের আকারটা খুবই কাছাকাছি। ভেজালটা কারা করে, ভেজাল করা হচ্ছে পরের দুইজন, দেখেন এরপরে কে আছে, কপার, এরপরে কে আছে, জিঙ্ক। এখন চিন্তা করে দেখেন, এখন কিন্তু ভাই সবাই জোড়া, এখন কি, এখন কিন্তু সবাই জোড়া, এখন কিন্তু সবাই জোড়া, এখন সবাই জোড়া, তাই না। আমি কিন্তু ফ্যাক্ট বলতেছি, খেয়াল করেন এটা কি আমি বানাইছি, এই এটা কি আমি বানাইছি, বানাই নাই, বাট করার পরে দেখা গেছে এরকম, তখন আমরা রিজন বের করি যে কেন আসলে এরকম হইলো, তাই না, কেন আসলে এরকম হইলো। তো এই যে দেখেন এখন কিন্তু কপারের ক্ষেত্রে কি, কপারের ক্ষেত্রে আপনি বলবেন ভাই লাস্টেরটা নাই, আচ্ছা সমস্যা নাই লাস্টেরটা না থাকুক, মানে একদম হাই পজিশনে তো আছে, তাই না, মানে এখানে রিপালসিভ কি অনেক বেশি, এখানে কি,
এখানে রিপালসিভ অনেক বেশি হয়ে যায়, এখানে রিপালসিভ ফোর্স অনেক বেশি হয়ে যায়। তার মানে এইখানে আমি বলতে পারি এখানে কিন্তু জেড ইফেক্টিভ সিগমার চেয়ে বড়, সিগমার চেয়ে বড়। আর এখানে কি হয় খেয়াল করেন, এখানে জেড ইফেক্টিভ সিগমার চেয়ে ছোট, সিগমার চেয়ে ছোট। ওকে, এখানে জেড ইফেক্টিভ কি খুব মনোযোগ দিয়েন, এই মনোযোগ দিয়েন, মনোযোগ না দিলে হইব না, মনোযোগ না দিলে হইব না, আমি বারবার করে বলতেছি। সব দেখা যাচ্ছে না? আমাকে একটু বলেন তো সব দেখা যাচ্ছে কিনা। মজার জিনিস পড়াচ্ছি কিন্তু ভাই, মজার জিনিস পড়াচ্ছি। তো এটা কি উল্টায় গেল না? তার মানে কি জেড ইফেক্টিভ যদি ছোট হয় সাইজ কি বড়, জেড ইফেক্টিভ ছোট হইলে সাইজ বড়। তার মানে এখন উল্টায় যাবে এই যে ক্রমটা। তার মানে ওভারঅল ক্রম কি, ওভারঅল ক্রম হচ্ছে, ওভারঅল ক্রম হচ্ছে, আমি এখানে একটু বক্স দিয়ে দিই, হ্যাঁ এখানে একটু বক্স দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। এগুলো কিন্তু সব 3D সিরিজ, হ্যাঁ সব 3D। তাহলে ওভারঅল ক্রমটা কি, প্রথম 5টা রেগুলার নিয়ম মেনটেন করবে, মাঝখানের 3টা সমান সমান, এরপরে কি কপার আর জিঙ্ক এরকম দাঁড়াবে। হ্যাঁ, কপার আর জিঙ্ক এরকম দাঁড়াবে, ঠিক আছে, কপার আর জিঙ্ক এরকম দাঁড়াবে। সরি, তার মানে আমি যদি আরো ক্লিয়ারলি বলি যে 3D সিরিজে একটা ব্যতিক্রম দেখা যায়। প্রথমে তো এরকম ঠিক আছে, প্রথমে তো এটা নর্মাল কেস, মাঝখানে এসে রিপালসিভ ফোর্স স্টার্ট করে শুরু হওয়া। তো এই 3টা জায়গাতে শুরু হয়, এই জায়গায় এসে একদম চরম পর্যায়ে চলে যায়, যেখানে চরম পর্যায়ে চলে যায় সেখানে ব্যতিক্রম ঘটবে। এই যে দেখেন ব্যতিক্রম ঘটছে না, ওর বড় থাকার কথা, ওর ছোট থাকার কথা, বাট ও বড় ও ছোট। জিঙ্ক ছোট থাকার কথা, বাট জিঙ্ক কি বড়, কেন রিপালসিভ ফোর্স এখানে বেশি হয়েছে। আমাকে একটু বলেন, তুই বুঝছি, আমাকে একটু বলেন, দুই বুঝছি, হ্যাঁ দুই বুঝছি। ভাই মনোযোগ দিলে বুঝবেন, আগের টুকু তো করতে হবে তাই না, এই আগের টুকু তো করতে হবে, আগের টুকু যদি না করেন তাহলে কেমনে হবে বলেন। ঠিক আছে, ক্লিয়ারলি শুনেন। 3D সিরিজ মানে কি, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এদের তো নরমাল, নরমাল মানে কি আমরা জানি বাম থেকে ডানে গেলে কি আকার ছোট হয়, স্ক্যান্ডিয়ামের আকার বড়, টাইটানিয়ামেরটা ছোট, ভ্যানাডিয়ামেরটা আরো ছোট, ক্রোমিয়ামেরটা আরো ছোট, ম্যাঙ্গানিজেরটা আরো ছোট। হয়েছে এগুলা? হ্যাঁ ভাইয়া হয়েছে। তাহলে 5টা পাইলাম, পাইছি। এখন আসেন আবার মাঝখানের যে 3টা, এদের সাইজ দেখা যায় কাছাকাছি। কেন কাছাকাছি এদের সাইজ, এদের সাইজ কাছাকাছি হওয়ার কারণ হচ্ছে দেখেন এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ডি ব্লকের মধ্যে কিন্তু একটা করে ইলেকট্রন প্রবেশ করছে। এখন কি হয়েছে, এখন কিন্তু ডাবল ডাবল ইলেকট্রন ঢুকে গেছে, দেখছেন এখন ডাবল ডাবল ইলেকট্রন ঢুকে গেছে, ডাবল ডাবল ইলেকট্রন ঢোকা শুরু করছে। এই যে দেখেন রিপালশন হবে, রাইট, রিপালশন হবে। তো যখন রিপালশন শুরু হয়, যখন রিপালশন শুরু হয় তখন কি হয়, ওই জেড ইফেক্ট, রিপালসিভ ফোর্স আর অ্যাট্রাকটিভ ফোর্সটা সমান সমান থাকে, বুঝছেন। তো এই জন্য আকারগুলা একদম কাছাকাছি হয়ে যায়। আর যখন রিপালসিভ অনেক বেশি, রিপালশন অনেক বেশি হয়ে যায়, রিপালসিভ ফোর্সের ভ্যালু অনেক বেশি হয়ে যায়, তখন সেটা জেড ইফেক্টিভের চেয়ে ক্রস করে ফেলে। তাই নিয়মের ব্যতিক্রম, কপার চেয়ে জিঙ্ক ছোট থাকার কথা বাট বড় হয়ে যায়। ওকে, এখন বলেন বুঝছেন কিনা। আমি বলছিলাম একটা জিনিস মাথায় রাখবেন, সিগমা মানে রিপালসিভ আর জেড ইফেক্টিভ মানে অ্যাট্রাকটিভ, এটা একটু মাথায় রাখবেন তাহলেই হবে। আমি কিন্তু পুরোটা আরেকবার বুঝাই দিছি, ঠিক আছে। এখন একটু বলেন তো বুঝছেন কিনা। আই গেস বুঝা গেছে। এরপর আরেকটা চিন্তা করতে পারেন এরকম, 3 নাম্বার লেখেন, 3D সরি 4D আর 5D সিরিজ মানে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট। খেয়াল করেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, স্ক্যান্ডিয়াম, তারপরে কি ইট্রিয়াম, তারপরে কি ল্যান্থেনাম, রাইট, ল্যান্থেনাম না অ্যাক্টিনাম, এই ল্যান্থেনাম না অ্যাক্টিনাম, ল্যান্থেনাম তো, হ্যাঁ ল্যান্থেনাম। এগুলো কিন্তু সব ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু উপর থেকে নিচে নামলে কি হবে, বাড়বে। এগুলো উপর থেকে নিচে নামলে কি হয়, বাড়বে। এগুলো সমস্যা না, এগুলো কিন্তু ডি ব্লক,
খেয়াল রাখেন, এগুলো কিন্তু ডি ব্লক, অফিসিয়াল ডি ব্লক। 4f এ জাস্ট প্রবেশ করছে, পুরোপুরি প্রবেশ করে নাই, দুই একটা ইলেকট্রন, মানে এটা অফিসিয়ালি ডি ব্লক, এটা কিন্তু ঠিক আছে। বাট এরপর থেকে সমস্যা, কি সমস্যা খেয়াল করেন, হ্যাঁ, এরপর থেকে সমস্যা, কি সমস্যা বলেন, কি সমস্যা বলেন? এই যে দেখেন, এই যে দেখেন, ল্যান্থে নামের পরে যে শুরু হয়, এই যে এই জায়গা থেকে, যে আল্লাহর নামে শুরু হয়েছে, এই যে এই জায়গা থেকে, অ্যাক্টিনিয়ামের পরে যে শুরু হয়েছে, এই যে এই জায়গা থেকে যে শুরু হয়েছে, এটা কিন্তু সব এফ ব্লকে চলে গেছে, রাইট, এফ ব্লকে চলে গেছে। এখন দেখেন, এদের সাইজ গুলো একদম কাছাকাছি, এই জায়গার যতগুলা সাইজ আছে সবগুলা কাছাকাছি, তার মানে কি দেখেন তো, এই যে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ভাই 4D আর 5D সিরিজের যে ভ্যালু গুলা, মোলের ইলেকট্রন গুলা, এদের আকার যে কাছাকাছি, এটার রিজন কি বলেন তো, এটা রিজন কি? এটা রিজন হচ্ছে ওই যে পুর শিল্ডিং এফেক্ট। ওকে, এটার ইফেক্ট কি, এটা হচ্ছে পুর শিল্ডিং এফেক্ট। কেন? কারণ আপনি জানেন শিল্ডিং ইফেক্টের ক্রম কি, শিল্ডিং ইফেক্টের ক্রম হচ্ছে এসপিডিএফ, মানে ডিএফ গুলা কি পুর শিল্ড করে, রাইট, মানে এরা আচ্ছাদিত করতে পারে না, এরা আচ্ছাদিত করতে পারে না, এদের আচ্ছাদন ক্ষমতা কি অনেক কম, এদের আচ্ছাদন ক্ষমতা অনেক কম, তাই যেহেতু পুর শিল্ডিং এফেক্ট কাজ করে, তাই এদের আকারগুলো অনেক কাছাকাছি হয়। এন্ড এইটাকে কি বলা হয় বলেন তো, এটা একটা সুন্দর হচ্ছে গাল ফোলা নাম আছে, এটা একটা সুন্দর গাল ফোলা নাম হচ্ছে 4D সিরিজের জন্য, 4D সিরিজের জন্য আর 5D সিরিজের জন্য সুন্দর গাল ফোলা নাম আছে, ল্যান্থেনাইট কন্ট্রাকশন বা ল্যান্থেনাইট সংকোচন। এটা 4D সিরিজের জন্য, আর 5D সিরিজের জন্য বললে অ্যাক্টিনাইট কন্ট্রাকশন বা হচ্ছে অ্যাক্টিনাইট সংকোচন। বই পড়তে হবে ভাই, আপনি বুঝতেছেন না আমার বলার ভাষাটা কি, আমার বলার ভাষাটা হচ্ছে ভাই, আল্লাহর ওয়াস্তে সবকিছু ছাইরা দেন, পবিত্র হন, 2 রাকাত নামাজ পড়েন, আর বইটা পড়েন। বই পড়তেই হবে, বই পড়ার কোনো বিকল্প নাই। আপনি চান্স পাইতে গেলে আপনাকে বই পড়ে তারপরে চান্স পাইতে হবে। এই যে দেখেন, এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেই, আপনার কি মনে হয় আমরা আমরা খুব ভালো আছি, আমরা খুব স্বাভাবিক আছি? আপনার মনে হয়? মনে তো হয় না, রাইট? এই যে এত এত ডিপে ডিটেলসে গিয়ে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? ঠেকা লাগছে, এটা পরীক্ষায় আসবে। আরে ভাই, তোর এইচএসসি নিয়ে আমার কোনো টেনশনই নাই, তুই বুঝতেই পারতেছিস না, তোর এইচএসসি নিয়ে কোনো টেনশনই নাই। আমি আজকে যা বলবো, তুই তুই কালকে পরীক্ষা দিতে যাবি, ওই দিয়ে আসবে। তোর এইচএসসি পরীক্ষায় আমি আজকে যা বলবো, কালকে তাই আসবে। আমি এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো টেনশনই করি না। তুই যখন চান্স না পাবি, ওইটা আমার গায়ে লাগবে বেশি, এটা মাথায় রাখবি। তুই যখন ঢাকা ভার্সিটিতে চান্স না পাবি, তুই যখন বুয়েটে চান্স না পাবি, মেডিকেলে চান্স না পাবি, ওইটা আমার বেশি হিট করবে, আমাকে ওইটা আমাকে বেশি হার্ট করবে, বেশি হিট করবে। কেন? কারণ আমি যেমনে পড়াইছি, আই উইশ ফিজিক্স ম্যাথ তুই এমনে পড়তি, বায়োলজি তুই এমনে পড়তি, তাইলে তোর কোনো জায়গায় আটকাইতো না। তুই কোশ্চেন দেখবি, দেখবি আরে এনাম ভাই সব পড়াইছে, ঠিক আছে, একটু বইটা পড়তে হবে। 12টা লেকচার শেষ করলাম 6 দিনে, অনেক সোয়াবের কাজ করে ফেলছেন, আরো করতে হবে, ঠিক আছে। একটি আসলে হচ্ছে ওই যে সেম কথা, ওই যে দেখেন এগুলোর আকারটা ছোট হয়ে যায়, দেখেন এগুলো আকারগুলো একদম কাছাকাছি থাকে, যতগুলো আছে 5D তে, হ্যাঁ 5D তে যতগুলো আছে সবগুলো আকার একদম কাছাকাছি। কেন? কারণ এই যে এই জায়গায় যে হচ্ছে গিয়ে ডি ব্লকরা কি করতে পারে, এই যে ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলা কি আচ্ছাদিত মানে ওই যে কি বলে এটাকে, আচ্ছাদিত করতে পারে না, কারণ ওরা বাইরের দিকে থাকে, ভিতরের দিকে থাকে এস অরবিটাল আর পি অরবিটাল। এটাকে মানে ভিজুয়ালি দেখালে ভালো হবে, আপনি সবচেয়ে বেটার হয় একটু গুগল করবেন, গুগল করলে এখানে বিভিন্ন থ্রি ডি চিত্র দেখবেন। এটা তো আসলে টু ডাইমেনশনালি না, 3 ডাইমেনশনালি, তো 3 ডাইমেনশনালি মুখে বলা বোঝা কষ্ট, তারপরেও জাস্ট ইমাজিন করেন। ওদের আচ্ছাদন প্রভাব কম বিধায়, এদের আকারগুলা খুব কাছাকাছি থাকে, এটা একটু মাথায় রেখেন, তাইলেই হবে। ওকে, আমাকে একটু বলেন যে হচ্ছে গিয়ে বুঝছেন কিনা, হ্যাঁ বুঝছেন কিনা। ভাই এই মানে এই জায়গার পড়া এত বেশি, এখানের পড়া এত বেশি যে আমি যদি 30টা লেকচারও নেই তাও শেষ হবে না, 30টা লেকচার নিলেও আমি পড়াইতে পারবো, এই চ্যাপ্টারই পড়াইতে পারবো।
বাট আমার মোটামুটি হচ্ছে এই উইকের মধ্যে এই চ্যাপ্টার শেষ করতে হবে, সামনের উইকে আরেকটা চ্যাপ্টার ধরতে হবে। তো বুঝতেই পারতেছেন। এন্ড দেখেন, একটা কথা মাথায় রাখেন, আমি যতগুলা ক্লাস নিছি 23টা লেকচার, কেউ কি বলতে পারবেন আমি কথা বলে সময় নষ্ট করছি, গল্প করে সময় নষ্ট করছি? প্রত্যেকটা ক্লাস কি 2 ঘন্টার মতো করে নিছি না বলেন তো? ম্যাক্সিমাম ক্লাস কিন্তু আমাদের 1.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা। 2.25 ঘন্টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্লাস। আপনি মিলান, আমি মিথ্যা বলছি কিনা। 2.25 ঘন্টা আমাদের ম্যাক্সিমাম ক্লাস। এন্ড 2.25 ঘন্টার মধ্যে কিন্তু একদম 95% টাইম আমরা পড়াইছি। 95% টাইম। 5% টাইম হয়তো আপনাদের সাথে অল্প কিছু কথাবার্তা বলছি, কিছু কথা শেয়ার করছি, রাইট? তো আপনি কিন্তু দেখতেছেন আমি পড়াচ্ছি, আমি কিন্তু থেমে নাই, রাইট? থেমে নাই কিন্তু। তাও কেন হচ্ছে শেষ হচ্ছে না? কারণ ডেপথে যাচ্ছে না, আপনাকে আমি ডেপথে নিয়ে যাচ্ছি। ওকে? দেন বাবা, ওই যে দেখছেন একজন বলে এই চ্যাপ্টারে আর কয়টা ক্লাস লাগবে। মানে আপনারা যদি ভাই বিরক্ত হয়ে যান, আপনারা যদি হচ্ছে গিয়ে মানে এরকম ভাবে অবহেলা করেন একটা চ্যাপ্টারকে, আমি তো ভিতরে ঢুকতে পারবো না। আপনি আমারে বললে আমি এখন এই মুহূর্তে রাসায়নিক পরিবর্তন শুরু করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। এখন এই মুহূর্তে আমি রাসায়নিক পরিবর্তন শুরু করতে পারবো। এই চ্যাপ্টার যা হইছে হইছে। আমি যদি কালকে থেকে রাসায়নিক পরিবর্তন স্টার্ট করি, আপনি আটকাবেন না কখনো এই চ্যাপ্টারে। বাট আমার মন চাচ্ছে আর একটা দুইটা লেকচার নেই, আমারে প্লিজ নিতে দিয়েন, এটা রিকোয়েস্ট। ঠিক আছে? তাই তো। আমাকে বলেন তো পুরাটা ক্লাস বুঝছেন কিনা। আমরা আগামীকাল চেষ্টা করব আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে গিয়ে হাইড্রেশন, আর হচ্ছে ল্যাটিস। ল্যাটিস, ও রে, ল্যাটিস এনথালপি পড়াই নাই রে। আমার মনে করাই দিবি না? তাহলে ল্যাটিস এনথালপি বর্ন হেবার চক্র দেখাই দিতাম। এই ল্যাটিস এনথালপি বর্ন হেবার চক্র দেখাই দিতাম, মনে করাই দিতি বেটা। হ্যাঁ, মনে করাই দিলে হয়ে যাইতো। ল্যাটিস এনথালপি আর বর্ন হেবার চক্রটা কিন্তু তোদের বইয়ে নাই। তোদের বইয়ে নাই, হ্যাঁ। পড়াই দেওয়া যায়, আচ্ছা পড়াই দিব না, আমার একটু মনে করাই দিয়েন ভাই, ল্যাটিস এনথালপি পড়ায়েন। গতকাল কিন্তু হাইড্রেশন পড়াইছি আমি, হ্যাঁ? তো আপনি একটু আমার মনে করাই দিয়েন যে ভাই ল্যাটিস এনথালপিটা পড়ায়েন, এই কথাটা একটু বললেন। তাইলে আমি আগামী ক্লাসে ল্যাটিস এনথালপি, বর্ন হেভার সাইকেল ওইটা দিয়ে পড়ায় আর সুন্দর করে আপনারা বুঝাই দিব। যদিও এটা এই চ্যাপ্টারে না পড়লেও হবে, না পড়লেও হবে, টেনশন নিয়েন না, তারপরে বুঝাই দিব না, হ্যাঁ, মজার জিনিস। ঠিক আছে? ওই যে ফোন চার্জে অফ হয়ে গেছে, ফোন অফ হয়ে গেছে। তাই তো, আজকে এতটুকুই থাকুক বাবা। সবাই একটু দোয়া করেন আমার জন্য, হ্যাঁ, সবাই একটু দোয়া করেন। আমরা ইনশাল্লাহ পরের ক্লাস আমাদের ক্লাসগুলো কিন্তু লম্বা আরেকটা জিনিস একটু জানাই রাখি, আমাদের মোটামুটি রাসায়নিক পরিবর্তনের ক্লাসগুলো একটু লম্বা হবে, মানে 2 ঘন্টা হবে, 2 ঘন্টা, 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা এরকম হবে। হ্যাঁ, তো হয়তো ক্লাস টাইম 10টা থেকেও করতে পারি সামনে। সামনে হয়তো ক্লাস টাইম 10টা থেকেও করতে পারি। রাসায়নিক পরিবর্তন বিশাল বড় চ্যাপ্টার, তো একটু তাড়াতাড়ি শেষ করতে গেলে আমাকে একটু লম্বা ক্লাস নিতে হবে। আর ম্যাথ আছে অনেক, বুঝছেন নিত, তাই না? তো এই তো, একটু একটু সবাই অ্যাটেন্টিভ থাকেন। ওকে? তো এই তো, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির সবার জন্য, আমার আব্বুর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।